তো ইনশাআল্লাহ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। যে ঘটনাটা শেয়ার করবো সেটা 1988 সালের বন্যার ঘটনা। আমরা জানি 1988 সালের বন্যাটা আসলে সেপ্টেম্বর এবং অগাস্ট ধরেই হয়েছিল। প্রায় 20-25 দিন বাংলাদেশে প্রচন্ড বৃষ্টির কারণে প্রায় 79,000 বর্গ কিলোমিটার বন্যায় ভেসে যায়, মানে পানির নিচে থাকে মানুষ। তো ঢাকাতেও পানি ছিল, আমার শোনা মতে আর কি, ঢাকাতেও পানি ছিল। তো যে ঘটনাটি বলেছেন আমাকে, তার নাম সাইদুর রহমান। 1988 সালে তার বয়স ছিল 29 বছর এবং একান্নবর্তী পরিবারের সবচেয়ে কনিষ্ঠ উনি ছিলেন। তো তখন তার বিয়ে মাত্র হয়েছে এবং বউ নিয়ে এসছে মাত্র বাসায়। তো সেই পরিবারে রাসেল ভাই, ওনার বাবা মা ছিলেন, ওনার চাচা চাচি ছিলেন, ওনার 3 ভাই ছিলেন, 3 ভাই, ওরা বড় ভাই ছিল, বোনরা শ্বশুর বাড়িতে ছিল। তো ওই বাসাটা আপনার মিরপুরে আর কি। আচ্ছা, এটা হচ্ছে বলে পূর্ব শেওড়াপাড়া। তো বাসাটা একতলা, ওখানে তখন সব বাসায় ম্যাক্সিমাম একতলা ছিল। এখন তো অনেক বড় বড় দালান কোঠা হয়ে গেছে। তো তখন আপনার এই বন্যার সময় প্রায় টানা বৃষ্টির কারণে ওই মুহূর্তে যখন আমি ঘটনাটি যাচ্ছি, সেই মুহূর্তের গুলো বলছি, তখন তাদের বাসাতে প্রায় ঘরের ভেতরেই আপনার হাঁটু থেকে একটু নিচে পানি। তো ঘরের প্রতিটা মুভমেন্টের জন্য তাদের একটু উঁচু করে রাখা হয় যাতে তারা এক রুম থেকে আরেক রুম যেতে পারে। তো পানি তখন বাড়া মাত্র শুরু করেছে, তখন তারা প্ল্যানিং করছিল তারা ছাদের উপর থাকবে। তো তাদের বাসার ছাদের মধ্যেও একটা ব্যবস্থা ছিল, ওয়াশরুমের ব্যবস্থা ছিল, প্লাস থাকার ব্যবস্থা তারা করে নিয়েছিল, প্ল্যান করছে তারা উপরে যাবে। আচ্ছা, তখনকার ঘটনা বলছি। আচ্ছা, তো তিনি যে রুমে থাকতেন সেটি সবচেয়ে কর্নার রুম ছিল, তার ওয়াইফকে নিয়ে এসে থাকতেন আর কি। তার দুই বড় ভাই আলাদা রুমে থাকতো। তো পুরো বাসাটা একটু বড় বাসা এবং প্রতিটা রুমে রুমে মনে করেন আত্মীয় স্বজন বলতে গেলে চাচা আছে, বাবার ভাই দুই, মানে তার বাবা মা ছিল হচ্ছে রান্নাঘরের পাশের রুমে। আচ্ছা, তো তার রুম থেকে সেই ঘরে যেতে মিনিমাম ওই বন্যার অবস্থায় পানি পাড়িয়ে গেলে তো রাসেল ভাই অবস্থা খারাপ, তো তাদের একটা ব্যবস্থা করা ছিল এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য। তখন রাসেল ভাই প্রচন্ড বৃষ্টি পড়ছে সেদিন রাতের বেলা, আসলে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানি আরো বেড়ে যায়। আচ্ছা, তো তাকে যখন ঘুম ভাঙে, তিনি দেখেন যে তার খাটের পাশে পানি চলে এসছে, প্রায় খাট ছুঁই। তো খাটটি উঁচু করা ছিল, তারপরও পানি বেড়ে গেছে। তো তার ঘুম ভাঙে প্রচন্ড জোরে বজ্রপাতের কারণে। কিন্তু ঘুম ভাঙার পরে তিনি যেই রাস্তাটা তিনি করেছিলেন সেটিও পানি নিচে চলে যায়। তো পানি পাড়িয়ে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। তো হারিকেন, ইলেকট্রিসিটি ছিল রাসেল ভাই ওই মুহূর্তে। তো হারিকেনের টিম আলোটা একটু বাড়িয়ে নেন তিনি। আচ্ছা, তো হাতে ধরে তাদের বাথরুমটা ছিল উপরে, ওই নিচে আর কোনো বাথরুম তারা ইউজ করতেন না, তারা করতেন উপরের বাথরুমটা, যে বাথরুমটা সিঁড়ি পাশ দিয়ে ছিল। তো বাড়ি দিয়ে সিঁড়ি থাকার কারণে তিনি সিঁড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন রাত তখন 3:40 বাজে, তিনি দেখেন তার হাতের মধ্যে সবসময় একটা কেসিও ঘড়ি লাগানো থাকতো, অলওয়েজ সে পরে থাকতো, ঘড়ি খুলতো না, বলতে গেলে গোসল টোসল সবই কেসিও ঘড়ি পরে থাকতো। তবে এই যে ঘড়িতে আমি দেখি রাত 3:40 বাজে, এমন সময় আমি বের হয়ে দেখি আব্বা বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, হারিকেনের আলোতে আব্বাকে আমি স্পষ্ট দেখতে পেলাম। আব্বা বলে, আব্বা আপনি এখানে কি করেন? আপনি ভেতরে যান, এত 3:40 বাজে। তা আমি মনে করি আব্বা মনে হয় ওয়াশরুমের জন্যই আসছে। আমি ছাদে উঠে যাই, ছাদে উঠে ওয়াশরুম করে যখন বাইর হয়ে দেখি যে আব্বা আস্তে আস্তে পানি পাড়িয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। আমি বললাম, আব্বা আপনি কোথায় যাচ্ছেন? তুই বলছে যে আমি আব্বাকে বারবার আটকে রাখার চেষ্টা করছি, ডাকছি, কিন্তু সে আমার কথা কিছুতেই শুনছে না। আমি তার সাথে পিছনে দৌড়ে যাই। সে দৌড়ে অনেক দূর পর্যন্ত তার আব্বার পেছনে, সে যতই। দর্শক শ্রোতা, চলে আসলাম বাছাই করা কিছু স্পেশাল ঘটনা নিয়ে। এই ভিডিওর মধ্যে সব থেকে বাছাই করা ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে পারবেন। আর যে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, এইদের যে ভয়ঙ্কর ঘটনাগুলো রয়েছে, প্রত্যেকটা ঘটনা আপনারা এই চ্যানেলের মধ্যে শুনতে পারবেন। এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ঙ্কর ঘটনাগুলো পাবলিশ করা হয়। তাহলে চলুন আজকের এই ভিডিওর মধ্যে যে ভয়ঙ্কর ঘটনাগুলো শেয়ার করছি, প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। কাছে যাওয়ার চেষ্টা করে তার আব্বা ততই ফাস্ট তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো রাসেল ভাই, আমি আপনাকে বলে রাখি, ঠিক আগের দিন রাতে সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম ছিল যে সে ঘুমিয়ে আছে, তার ঘুম ভাঙে একটি ভেলার মধ্যে, সে ভেসে যাচ্ছে তীরে, মানে শহরের মধ্যেই তীরে কাছে তার ভেলাটি ভেসে, এবং একটা সাদা পাগড়িওয়ালা একজন লোক তাকে বলে যে তুমি তো মারা গেছো, তুমি ভেসে যেতে থাকো। তার স্বপ্নটা ছিল এরকম। তো বলে যে আসলে আমি কি দেখলাম? তো পরের দিন বাবাকে এরকম ধরতে যেয়ে সে পড়ে যায় ম্যানহোলের ভেতরে। তো ম্যানহোলের পড়ে যাওয়ার পরে সে প্রচন্ড ব্যথা পায়, আর সে তার আব্বার কাছে পর্যন্ত যেতে পারে না, বাবার কাছে পর্যন্ত যেতে পারে না। সেই যে অবয়বটি দেখছিল, তার বাবাকে দেখছিল, সেটি চলে যায় অনেক দূরে। তো পাশে সম্ভবত একজন লোক, আল্লাহর কৃপা, সম্ভবত একজন লোক
তাকে দেখে ফেলে ম্যানহোলে পড়ে যাওয়ার কারণে। সে কোনো মতে ধরে আটকে ছিল, তাকে হেল্প করে তাকে বাসায় নিয়ে আসে। বাসায় দরজার গেট দিয়ে ঢুকতেই প্রচন্ড কান্নার সাউন্ড পেতে থাকে সব নিয়ে। তো বলে কি বিপদ হলো কিনা, কারণ রাসেল ভাই তখন তো মনে করেন অবস্থা খুবই খারাপ ঢাকা শহরের, অনেক এলাকা নিচে পানি হয়ে গেছে। তো কোনো কিছু চিন্তা করবার আগেই তিনি ঘরের ভেতরে ঢোকেন। তো তার হাঁটুটা ছিলে যায়, কিন্তু এই ছেলা হাঁটু নিয়ে কষ্ট করে ঘরের ভেতরে যেয়ে দেখি তাকে দৌড়ে এসে ঝাপটে ধরে তার ওয়াইফ, বলে যে আব্বা তো আর নাই। বলে কি, মানে তার খুব অবাক লাগে, আব্বা তো আর নাই মানে? কিন্তু সেই কথাটা বলার ভাষা হারিয়ে তাকে তার ওয়াইফ হাত ধরে টান দিয়ে তার বাবার রুমে নিয়ে যায়। দেখে যে তার বাবা বেডে শুয়ে আছে এবং ডাক্তার এসে বলছে যে উনি মারা গেছেন। ওনার কাছে খুব অবাক লাগতে থাকে যে আসলে আমার বাবা কি হলো। আমি যে মাথার মধ্যে চিন্তা করার, সে যে মানে সে যে আসলে এটা জল্পনা কল্পনা করবে, আমি তাহলে কার পেছনে এতক্ষণ দৌড়ালাম? আব্বাকেই তো দেখলাম, আব্বাই তো আমাকে এত দূরে নিয়ে গেল, আর এসে দেখি আব্বা নাই। আব্বা খুবই অদ্ভুত ঘটনা কিন্তু, মানে রাসেল ভাই আমি আসলে উনি খুব খুব আবেগপ্লুত হয়ে যায়। কেন আবেগপ্লুত হয় সেটাও আমি বলবো, সেটা সবার লাস্টে বলবো। তো তার আব্বাকে সে কান্নাকাটি করতে থাকে, খুব কান্নাকাটি করতে থাকে যে আগের দিন রাতের বেলা স্বপ্ন দেখলাম নিজে মরে গেছি। অনেকে বলে না নিজে মারা গেলে পরের দিন নিজের কেউ, মানে নিজে মরে না অন্য কেউ মারা যায়, তো নিজের বাবা যে চলে যাবে তার পাশ থেকে ভাবে, এটাও সে কখনো কল্পনা করতে পারে নাই। তো আসলে বন্যার সময় সবাই আসতে পারে নাই, আত্মীয় স্বজন সবাই আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় পানি দিয়ে আটকানো, সবাই আসতে পারে নাই। তো এলাকার কিছু মানুষজন নিয়ে হেল্প নিয়ে তখন একমাত্র কবরস্থান মোহাম্মদপুর কবরস্থানটা একটু উঁচু ছিল, ওই জায়গায় তেমন পানি ছিল না। তো তারা মোহাম্মদপুর কবরস্থান এবং তাদের আদি নিবাস মোহাম্মদপুরেও ছিল। তাদের কিছু আত্মীয় স্বজন মোহাম্মদপুরেও আছে। তো সবার সাজেশন নেওয়ার পরে মোহাম্মদপুরে লাশ দাফনের জন্য ব্যবস্থা করা হয়, কিন্তু আশেপাশের মসজিদগুলো পানি নিচে থাকবার কারণে জানাজা প্রপারলি হয়নি ওই এলাকাতে। তো আজ মোহাম্মদপুরে নিয়ে আসার পরে তাজমহলের একটি মসজিদ আছে, আমরা সবাই জানি বড় একটি মসজিদ, সেখানে জানাজা হয়। জানাজার সময় যখন এলাকার লোকজনদের কাছে ওই মাইক দিয়ে যখন বলতে দেওয়া হয় যে তুমি তোমার সবার উদ্দেশ্যে কিছু একটা বলো, তোমার আব্বা মারা গেছে, কোনো দাবি দেওয়া যাতে না রাখে। সাথে তো জানাজা পড়তে অনেক মানুষ এসছে। ওই মুহূর্তে মুসল্লিরা কিছু ছিল, বাদ আসর সেই নামাজের জানাজার পরে সে যখন মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলতে যায় যে আমার বাবা মারা গেছেন, আপনার কোনো দাবি দেওয়া থাকলে আমার কাছে এসে বলবেন। এই বলবেন বলতে গিয়ে লাস্ট কাতারে সে একজন লোক দেখতে পায় তার আব্বাকে। কি ব্যাপার, আমি সে আর সব কথা সে বাস্তব হয়ে পড়ে। আমি কি দেখছি তার দুই ভাই তার চাচারা তার আত্মীয় স্বজনরা আছে, তাহলে আব্বাকে সবার লাস্টে আমি দেখছি কেন? তার আব্বা ঠিক আমরা অনেকে একটু দুই হাত এভাবে, আমি আসলে এখানে দেখাতে পারছি কিন্তু ঠিকভাবে দাঁড়িয়ে আছে গেটের পাশে এবং হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। তো তার মাথার মধ্যে আসতে থাকে মসজিদের মধ্যে যে আসলে আমি আব্বাকে দেখছি, আব্বা তো আমার সামনে লাশ হয়ে পড়ে আছে, হয়তো আব্বা ভালো আছে, আব্বা তো হাসছে, মনে হয় আব্বা অনেক সুখে আছে। তার এইটা ধারণা হতে থাকে। এটা কি ধরনের ধারণা রাসেল ভাই আমার কোনো আইডিয়া নেই। অনেক ঘটনা নিয়ে এসে রাসেল ভাই আমি ভূত এফএমে শেয়ার করছি, অনেক ঘটনাই বলছি রাসেল ভাই, এটা একটু বিট ডিফারেন্ট। তার কাছে মনে হতে থাকে আমার আব্বা মনে হয় ভালো আছে। সে যখন দাফন শেষ করে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে যখন দাফনটা শেষ করে, দাফন শেষ করবার পরে সবাই যখন চলে যেতে থাকে, সে একমাত্র বান্দা, সে কি কারণে জানি সবাইকে বকশিশ দিতে দিতে ওই জায়গাটা থেকে যায়। আর তখন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো ছিল না, তারপরও সে চেষ্টা করে ওইখানে গরিবদেরকে কিছু হেল্প করবার জন্য। তো করতে করতে রাসেল ভাই সে মায়ার চোটে চোখে পানি ফেলতে ফেলতে বাবার কবরটার দিকে আবার পেছনে তাকায়। আমার নিজেরই খারাপ লাগছে বলতে। সে দেখে সেই আব্বা তার কবরের পাশে বসে কাঁদছে। এখন সে কি দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরবে আব্বাকে, নাকি বলবে আব্বা তুমি যেও না, আব্বা তুমি আমার সাথে থাকো? খুব খারাপ লাগতে থাকে তার ঘটনা, মানে এটা দেখে আমি মাত্রই তো আমার আব্বাকে নিজের হাতে ধরে কবরে নেমে শোয়ালাম, সেই মানুষটিকে আমি চলো জ্যান্ত দেখতে পাচ্ছি কবরের পাশে বসে কান্না করছে। খুব খারাপ লাগতে থাকে তার ভাইরা তাকে টানতে থাকে, কিন্তু সে তার ভাইদেরকে বলতে থাকে না, বলে নাই। হয়তো বলে যে আমি হয়তো সেলফিশের কাজ করলাম, আমি নিজে দেখতে পাচ্ছি, ওরা দেখতে পাচ্ছে না, এটা কাউকে বলবো না, আমি দেখবো আব্বাকে, আমি দেখবো শুধু। প্রচন্ড ভালোবাসতো হয়তো বা এই জন্য রাসেল ভাই, হয়তো বা রাসেল ভাই এই প্রচন্ড ভালোবাসার কারণেই হতে পারে যে এই কারণে সে এগুলি দেখতে পাচ্ছে। সে মনে করতে থাকে হয়তো আব্বাকে আমি দেখতে পাচ্ছি, আব্বা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার মাথায় এখনো আসে নাই যে এটা আরো দূর করাতে পারে রাসেল ভাই, আরো দূর করাতে পারে। আমি বলছি আরো দূর করাতে পারে, এখনো শেষ হয়নি, আমি মাত্র মাঝখানে আসলাম। আচ্ছা,
সে বাসায় ব্যাক করে রাসেল ভাই। হাঁটুর প্রচন্ড ব্যথার কারণে সে অনেক কাজ ঠিক মতো করতেও পারে নাই। যাদেরকে দিয়েছে তারা কাজ শেষ করেছে, কিন্তু তার মতো প্রপারলি হয় না। কিন্তু সে প্রচন্ড টায়ার্ড ছিল ওই দিন। তো আপনি বুঝতে পারতেছেন এলাকায় পানি, যত তাড়াতাড়ি লাশ দাফন করা যায়। আর প্রচন্ড বৃষ্টি আছে, তখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে লাশ দাফন করা, বৃষ্টি হয়ে যাচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি না, বাস বেশ জোরে বৃষ্টি। সে ভিজে একেবারে শেষ। তো বাসায় আসার পরে সে গোসল করার পরে সে চেষ্টা করে যে শোয়ার জন্য, শুতেই তার ঘুম চলে আসে, কারণ টায়ার্ড প্রচন্ড। রাসেল ভাইয়ের প্রচন্ড বৃষ্টি, আবারও তার বৃষ্টির মধ্যে ঘুম ভাঙে। রাতের বেলা ঘুম ভাঙে একটি স্বপ্নে। স্বপ্নটা এমন যে তারা 3 ভাই দাঁড়িয়ে আছে বাসার সামনে, আর তার বাবা তার মাকে নিয়ে যাচ্ছে। তো তার বারবার বলছে, আব্বা তুমি তো চলে গেছো, আব্বা তুমি আম্মাকে নিও না। তারা বারবার তার বাবার পায়ে ধরে কান্নাকাটি করছে, বাবা তুমি আম্মাকে নিও না, আব্বা তুমি আম্মাকে নিও না। প্রচন্ড কান্নাকাটি করছে। তো হঠাৎ করে রাসেল ভাই এই স্বপ্নেই ঘুম ভাঙে, প্লাস বজ্রপাত হচ্ছে বাইরে প্রচন্ড। ঘুম যখন ভেঙে যাওয়ার পরে সে উঠে দেখে যে তার বেডের পাশে তার ওয়াইফ নাই, তার ওয়াইফ শুয়েছিল তার মার পাশে। সে তার রুম থেকে বের হয়ে, রান্নাঘরের পাশেই তো বাবা মার রুম ছিল, তো মাঝখানে করিডোর পরে সে দেখে ওই হালকা আলোতে তার আব্বার পাশে তার আম্মাকে। তার আব্বার পাশে তার আম্মাকে না, আব্বাকে সে প্রপারলি দেখে না, কিন্তু আম্মাকে সে প্রপারলি দেখছে। কিন্তু এটা দেখার আগেই রুম থেকে চিৎকার হঠাৎ করে, সে ওঠার পরে চিৎকারটা হয়েছে। সে দৌড়ে যায় রুমের মধ্যে, পানি পাড়িয়ে যায়, কারণ ওই মুহূর্তে যে সাপোর্টটা তারা নিত এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য, এটা পানির নিচে ছিল। আচ্ছা, তাকে পানি পাড়িয়ে যেতে হয়। এবং রুমে যে দেখে যে খাটটা অনেক উঁচু করেছিল, তো ওই খাট থেকে পরে তার মা পানিতে পড়ে মারা গেছে। পানিতে পড়ে আছে, কোনো মুভমেন্ট নেই, কিছু নেই। তো মারা গেছে কেন বললাম, পাশে থেকে ডক্টর নিয়ে আসা হয়। ডক্টর নিয়ে আসার পর ডক্টর বলে যে উনি আর বেঁচে নেই। যেদিন বাবাকে কবর দিল, পরের দিন মা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই তার মাকে নিয়ে পরের দিন একইভাবে তারা সব ধরনের প্রসেস শেষ করার পর মাকে নিয়ে যখন মোহাম্মদপুর কবরস্থানে আসে, ঠিক বাবার পাশেই মাকে কবর দেওয়া হয়। এবং সব শেষে তার বাবা যখন কবর দিয়ে স্বজন ব্যাক করছে, আমি একটু শর্টকাটই বলে দিই, অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি রাসেল ভাই। নো প্রবলেম, গল্প শুনি। আচ্ছা, সমস্যা নাই। তো রাসেল ভাই গল্পের কথা হচ্ছে যে মসজিদের মধ্যে যখন তিনি আবার জানাজা হয়, একই মসজিদে জানাজা হয়, তখন ইমাম সাহেব চোখের পানি ফেলে দেয় তাদের ঘটনা দেখে। তিনি আর বাকরুদ্ধ হয়ে যায়, কোনো কথা বলার মতো অবস্থা থাকে না, তাদের কোনো ভাইরই না। তার মাথাতে খালি কল্পনা হচ্ছে যে আমি কি দেখছি, আমি তো দেখেই যাচ্ছি, ঘটেই যাচ্ছে। মসজিদের মধ্যে তার মাকে সে দেখে নাই রাসেল ভাই, কিন্তু মসজিদের মধ্যে ঠিক একই ভঙ্গিতে তার বাবাকে দেখে। যখন দাফন শেষ হওয়ার পরে যখন বাবার পাশে মাকে কবর দেওয়া হয়, তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিল রাসেল ভাই, কিন্তু কবরস্থানের আশেপাশে কাউকে দেখেনি। ঠিক যখন কবরস্থানের গেট থেকে বেরোচ্ছে ওই মুহূর্তে, তখন তিনি কবরের পাশে তার বাবাকেও দেখে, মাকেও দেখে। সবচেয়ে আশ্চর্যজনক অবস্থা। একইভাবে তো সেই কবরে নেমে রাসেল ভাই তার মাকে শুয়ে রেখে কবর দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে দেখি তারা আসে কিনা। সবাই ডাকছে, এই তুই আসছিস, তুই আস, চলে আয়। কিন্তু তার মাথায় তো একটা ছিল, যদি আমি দেখি, যদি একটু কথা বলতে পারি, যদি একটু কথা বলে তারা আমার রেসপন্স করে। তো সে দেখে যে অনেকক্ষণ ধরে আসছে না, সে ব্যাক করার পরে যখন আবার সেই ঠিক মনের অবচেতনে, মনের চেতনা কি এটা ছিল যে একটু তাকাবো কি তাকাবো না, সে ঠিক পেছনে তার বাবার কবর দিকে তাকাতে দেখে বাবা মা দুইজন একসাথে বসে আছে, কিন্তু এই মুহূর্তে তারা আর কেউ কাঁদছে না। কেন এরকম দেখলো, এই জিনিসটা তিনি এখনো পর্যন্ত চিন্তা করে। এবং রাসেল ভাই যখন তার সাথে আমি কথা বলি, সে বলে যে আমি রাতের বেলা প্রায়ই স্বপ্নে আমার বাবাকে দেখি, প্রায়ই আমার বাবা আসে। আমার মাকে খুব কম সময় দেখি, কিন্তু বাবা মাঝে মধ্যে এসে আমার সাথে কথা বলে যায়, তুই এটা করবি, তুই এইটা করিস, তুই এই ডিসিশন নিস, বাড়িটা ভেঙে এখন অনেক বড় অ্যাপার্টমেন্ট হয়েছে। আমার বাবা প্রায় সময় অ্যাপার্টমেন্টের নিচে আসে, এবং আমি আপনার সাথে কথা বলছি, এই মুহূর্তে আমার বাবা প্রাণ আসে। তো যাই হোক, আজকে আমি রাসেল ভাই যে ঘটনাটি শেয়ার করব, আমি লিসেনারদের অনুরোধ করব যে ঘটনাটি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে, সেটা আমি বলবো ইনশাআল্লাহ ঘটনাটি শেষে। আমি মাসখানেক আগে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইস্যুর উপর একটা ক্লাস নিতে গিয়েছিলাম। তো সেখানে যেহেতু আমি মাঝে মাঝে ভূত এফএমে আসা হয় আর কি, এখানে আমাদের যে গ্রুপ পিকচারগুলো আপলোড করা হয়, ওখানে একটা ছেলে আমার সাথে কথা বলেছিল, ওর একটা ঘটনা বলেছিল, এই ছবি দেখে আমাকে শনাক্ত করেছিল। পরে আমি ওর কাছে ঘটনাটা শুনলাম। তো ওর পরিবারে একটা সমস্যা ছিল, বেশ দীর্ঘদিন ধরে সেই সমস্যাটা হচ্ছিল।
তো সমস্যাটা কোনো মতে সলভ হচ্ছিল না, যে ওরা মোটামুটি অনেক উচ্চ শিক্ষিত পরিবার, ওরা এই প্যারানর্মাল বিষয়গুলো বিশ্বাস করতো না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, অথবা যে কোনো একটা সলিউশন নেওয়া যায় প্যারানর্মাল দৃষ্টিকোণ থেকে, ওরা ওইগুলো বিশ্বাস করতো না। অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে চিন্তা করে আর কি, যারা তো এই বিষয়ে বিশ্বাস করেন না, তাদের মধ্যে তারা চিন্তা করতো। তো 2014 সালের দিকে ব্রাজিলে যে বিশ্বকাপ খেলাটা হয়েছিল রাসেল ভাই, তখন ওই আমাকে যে বলেছে তার বাবা, ওনারা তো ভালো মানে রিচ ফ্যামিলি আর কি, তার বাবা সন্তানদের মানে মন ভালো করার জন্য সবাইকে মানে ব্রাজিলে নিয়েছেন বিশ্বকাপ খেলা দেখানোর জন্য। তো ওখানে খেলা দেখার ওই সময়ে বিভিন্ন সময় বাইরে তারা ঘুরতে টুরতে যেত। তো ওইখানে ওদের যে আত্মীয়টা ছিল যার মাধ্যম দিয়ে ওখানে গিয়েছিল ব্রাজিলে, তো উনি বলেন যে তোমার ফ্যামিলিতে যে প্রবলেমটা আছে সলভ হচ্ছে না, তো চলো আমি এক জায়গায় নিয়ে যাবো, তুমি আশা করি ওখান থেকে তুমি একটা সলভ পাবা। উনি এগুলো যদিও ওইভাবে বিশ্বাস করতেন না, তারপরও মানে উনি যান। তো ওখানে একটা বিশেষ সম্প্রদায়ের কাছে উনি যান, আমাকে যেভাবে বলেছে রাসেল ভাই, জায়গা ওই সম্প্রদায় হচ্ছে ম্যাকাম্বা। এই ম্যাকাম্বাটা হচ্ছে, আমি পরে ইন্টারনেট সার্চ দিয়ে দেখেছি, এগুলো আফ্রো ব্রাজিলিয়ান এক রিলিজিয়ন ওরা বিশ্বাস করে আর কি। এবং ম্যাকাম্বা সম্প্রদায়ের যারা প্রধান থাকে ওদেরকে ম্যাকাম্বারার বলা হয়। ওনারা বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের সাথে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে বিভিন্ন ভাবে আর কি, একদম খারাপ থেকে শুরু করে অনেক ভালো কিছু করে। আচ্ছা, তো ওখানে যখন যান তখন ওনারা ওখানে যাওয়ার পর দেখেন যে ব্যক্তির কাছে নিয়ে যান, উনি ওনাদের ভাষা ওনারা বুঝতে পারছিলেন না। তো একজন দোভাষীর মাধ্যমে, মানে ইন্টারপ্রিটার বলে যাকে আর কি, দোভাষীর মাধ্যমে সেখানে তার ওই ব্যক্তির সাথে কথা হয়। তো ওই ব্যক্তি ওনাদের কাছে কিছু কার্ড দেন, সেই কার্ডটা 4 ভাগে ভাগ ছিল, এক একটা ভাগে 14টা করে কার্ড ছিল। তো 4টা কার্ড টানতে বলেন ওই যেই আঙ্কেল গিয়েছিলেন আর কি ওখানে। তো 4টা কার্ড টানার পরে উনি ওই দোভাষীর মাধ্যমে কিছু কথা বলেছিলেন, কিছু প্রশ্ন করেছিলেন। তো উনি ওই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন। তো সঙ্গত কারণে রাসেল ভাই আমি ওই বিষয়গুলো বলতে চাচ্ছি না, কারণ আমার ফ্যামিলি ব্যাপার, তো আমি আমাকে বলতে নিষেধ করেছে, আমি জানি, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না আর কি। তো উনি একটা সমাধান দেন, তখন উনি ওনার স্ত্রীর একটা ছবি চান ওই আঙ্কেলের কাছে। তো আঙ্কেল ওই সময় ছবিটা নিয়ে আসেন নাই সাথে, তো কিন্তু ফোনে ছিল। তো উনি বললেন যে ঠিক আছে, এটা আমি প্রিন্ট করে দেবো, কিছু সময়ের মধ্যে বাইরে থেকে মোবাইল থেকে ছবি প্রিন্ট করে এনে ওনাকে দেন। তারপর ওনাদের সামনেই উনি একটা বিশেষ পদ্ধতিতে, একটা রিচুয়ালের মাধ্যমে ছোট একটা পুতুল তৈরি করেন। আচ্ছা, ওই পুতুলের মধ্যে ওনার স্ত্রীর ছবিটা ভরে দেন। এখন উনি ওইভাবে বলেছেন যে এটা নিয়ে আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে এটা রেখে দেন, আশা করছি সমস্যার সমাধান হবে। কিন্তু আপনি এই সমস্যার সমাধানের জন্য আরো কিছু সমস্যা ফেস করতে পারেন, সেগুলোর জন্য আপনি প্রস্তুত তো? বলে হ্যাঁ, আমি সেগুলোর জন্য প্রস্তুত, সমস্যা নেই, আমার আপাতত এই সমস্যাটার সমাধান হোক। তখন উনি আসলে নিজেও বুঝতে পারেন নাই যে কি ধরনের সমস্যা ওনার জন্য অপেক্ষা করছে। তো উনি যাই হোক, খেলা যখন শেষ হয়ে যায় পরে আবার দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পর যখন বাড়িতে আবার আসেন, তখন ওই যে পুতুলটা, ওটা উনি ওনার মানে বিছানার নিচে রেখে দেন আর কি। তো সত্যি সত্যি পুতুলের কাজ শুরু হয়। তো ওনার স্ত্রী আবার ওনার প্রতি খুব ভালোবাসা সৃষ্টি হয়। এটা দেখে উনি বিশ্বাস করেন যে হ্যাঁ, আসলে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কাজ হয়, উনি এটা বিশ্বাস স্থাপন করেন। কিন্তু প্রথম মাস 5-7 ভালোই চলছে, কোনো প্রবলেম ছিল না। কিন্তু তারপর থেকে শুরু হয় সমস্যা। হঠাৎ একদিন ওনার স্ত্রী রাতের বেলা ফিল করলেন ওনার খাট, যে খাটে ওনারা ঘুমিয়েছিলেন স্বামী স্ত্রী, থরথর করে খাটটা কাঁপছে। আচ্ছা, ওনার স্ত্রী মনে করছিল মনে হয় ভূমিকম্প হচ্ছে। তো উনি চিৎকার চেঁচামেচি করে হাজবেন্ডকে খুব ডাকেন, কিন্তু হাজবেন্ডের কিছুতেই ঘুম ভাঙে না। তখন উনি তাড়াতাড়ি বাচ্চাদেরকে টেনে হিঁচড়ে তাড়াতাড়ি বলে যে ভূমিকম্প হচ্ছে, চলো। বাচ্চারা বলে কোথায় ভূমিকম্প, আমরা তো কিছু ফিল করছি না। না আমি বলছি ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি চলো। তারা ভূমিকম্প ভূমিকম্প করে চিৎকার করতে করতে একদম বাসার নিচে চলে যান। দারোয়ান ঘুম থেকে জেগে যায়, বলে কি হয়েছে, বলে ভূমিকম্প। বলে কই, আমরা তো কিছু শব্দ শুনি নাই। এদিকে ওনাদের চিৎকার চেঁচামেচি পাশের ফ্ল্যাটের লোকজন ঘুম ভেঙে যায়। ওরা বলে কি হয়েছে, কই ভূমিকম্প। তো আমরা তো কিছু টের পাই না। এসব মিলে মানে সবাই খুব বিরক্ত হন ওই রাতের বেলা ওনাদের উপরে, যেভাবে মধ্যরাতে চেঁচামেচি করে ঘুম ভাঙিয়ে দিল। তো এরকম রাসেল ভাই এই মাঝে প্রায়শই রাতেই এই সমস্যাগুলো হচ্ছিল। এবং ওনারা ওই যে ভূমিকম্প চিৎকার করে, এবং ওনার হাজবেন্ড মানে এমন ভাবে ঘুমিয়ে থাকেন ওই সময়টাতে, উনি কিছুতেই ওনার ঘুম ভাঙে না, উনি কিচ্ছু বলতে পারেন না। অনেক ডাকাডাকি করার পরে ওনার ঘুম ভাঙে না। যাই হোক, পুরা বিল্ডিং এর লোকজন ওনাদের প্রতি খুবই ফেড আপ হয়ে গেছে, যে এনারা সবাই পাগল হয়ে গেছে, মধ্যরাতে ভূমিকম্প করে করে মানে মানুষকে বিরক্ত করে। ওনাদের মানে মানসিক রোগের ডাক্তার দেখানো দরকার, এরকম অনেকে বিভিন্ন ভাবে ওনাদেরকে এরকম কথা বলতে থাকেন। এর মধ্যে রাসেল ভাই কি হয়, একদিন ওনার স্ত্রী সত্যি সত্যি যখন আবার দেখেন ওনার ওই খাটটা থরথর করে কাঁপছে, তখন উনি ফিল করলেন, উনি ওনার হাজবেন্ডের গায়ে যখন হাত দিলেন, দেখলো আসলে ওনার হাজবেন্ডের শরীরটাই থরথর করে কাঁপছে।
আচ্ছা। এবং ওই কাঁপার কারণেই ওই খাটটাও কাঁপছে, মানে এত মানে মানে হাজবেন্ডের শরীরটা শেক হচ্ছিল ওখানে। তো উনি বিষয়টা প্রথমে ভয় পেলে, বলে যে না আসলে ভূমিকম্পটা না, এতদিন ভুল হয়েছে, বিষয়টা আসলে আমার হাজবেন্ডের শরীর থরথর করে কাঁপছে। কিন্তু এরকম কাঁপার কারণটা কি, এটা ওনার স্ত্রী কোনো মতেই বুঝতে পারেন নাই। এই ঘটনা যখন 8 মাস হয়ে যায় তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওনাদের বাড়িটা 5 তলা ছিল, তো 5 তলার একদম নিচে প্রতি শুক্রবার সন্ধ্যার পর একটা বেটে আকৃতির বিড়াল, একদম কুচকুচে কালো বিড়াল, মানে বিড়াল সেটা ছোট না বড়ও না, মানে আমরা বামন সাইজের মানুষ দেখি যেরকম, ঠিক ওরকম মনে হয় বিড়ালটা বেটে, খুবই মোটা, অস্বাভাবিক রকমের মোটা, কিন্তু বেটে, এবং এমন ভাবে তাকিয়ে থাকে বিড়ালটা দেখলে মানে তার চোখের দিকে তাকালেই মানুষ মানে ভয় পেয়ে যাবে। আমাকে যেভাবে বলেছে যে বিড়ালটা শুধুমাত্র শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই বাড়ির চারপাশে ঘোরাফেরা করতো এবং পুরো সপ্তাহ তাকে দেখা যেত না। আবার ওই যে শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই বিড়ালটাকে দেখা যেত। ওই বিড়ালটাকে কেউ কখনো খেতেও দেখেনি, কেউ কখনো বাড়ির ভিতরে ঢুকতেও দেখেনি, সে ওই জায়গাটাই একটু ঘোরাফেরা করতো। বিড়ালটা যখন দেখা যাওয়া শুরু করলো তখন ওই ফ্যামিলিতে একটা ঘটনা ঘটা শুরু করলো। সেটা হচ্ছে আমাকে যে স্টোরিটা শেয়ার করেছে আর কি, যার ফ্যামিলি, তো ওর আরো 2 বোন ছিল, না আরো 2 জন ভাই বোন ছিল। ওর পরে যে সে একটা মানে ওর বোন, তারপরে তার ভাই আর কি, সবার ছোট ভাই। তো ওর বোন হঠাৎ করে পরিবারে বলা শুরু করে প্রতি রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওর মনে হয় জানালা দিয়ে একটা দমকা বাতাস আসে, বাতাসটা ঘরের ভিতরে বিভিন্নভাবে ঘোরাফেরা করে এবং ওর কানের কাছ দিয়ে যায়, শরীরে এসে আঘাত করে, এবং বাতাসটা খুব গরম, অস্বাভাবিক রকমের গরম। ওদের মানে বাসাটা এসি করা যদিও, তো জানালাও বন্ধ থাকে, কিন্তু কেন জানি ওই জানালাটা খুলে যায় এবং ওই বাতাসটা ঢোকে। তখন বাসায় যখন এই বিষয়গুলো শেয়ার করে অনেকে এটা বিশ্বাস করতে চায় না যে এটা এরকম হতেই পারে, জানালা খুলে গেলে বাতাস আসতেই পারে, কিন্তু ওই মেয়ের কথা কেউ কিছুতেই বিশ্বাস করে না। তো একদিন ওই মেয়েকে মানে কোনো একটা মানে তুচ্ছ ব্যাপারে কথা কাটাকাটি হয় পরিবারে, তো সেটা ওখানেই মীমাংসা হয়ে যায়। কিন্তু একদিন সকালবেলা ওনার মেয়ের দরজা অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরে যখন মানে খুলছিল না, তখন দরজা ভেঙে ভিতরে দেখে ওনার মেয়ে মানে গলায় তার ওড়না ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। এবং রাসেল ভাই যেই দিনটাতে করেছিল সেই দিনটা ছিল শনিবার, এবং যেদিন সে সুইসাইড করেছিল ওই দিন কিন্তু ওই বিড়ালটা ঘোরাফেরা করেছে এবং বিড়ালটা অস্বাভাবিক রকমের, অন্যদিন কোনো শব্দ করে না বিড়াল, কিন্তু যে মানে ম্যাও ম্যাও যে শব্দটা করে অন্যদিন ততবার এসেছে শব্দ করে না, কিন্তু ওই দিন সে খুবই অস্বাভাবিক রকমের শব্দ করেছিল। সবাই ওই বাড়ি শুনেছে, কিন্তু ওই শোকের মধ্যে অনেকেই বুঝতে পারে নাই। এটা আমাকে যে বলেছে ওর বোন, তো ও আমাকে বলেছিল যে এই বিষয়টা সে প্রথম ফাইন্ড আউট করেছিল, বিড়ালের এই বিষয়টা। আচ্ছা, এরপরে এরকম ঘটনা ঘটে, ওই যে ভূমিকম্পের ওই বিষয়টা, এইটা কিন্তু চলছিল, কিন্তু ওই মহিলা যখন তার হাজবেন্ডকে বলে যে এরকম সমস্যা, ওই হাজবেন্ড বলে কই আমি তো কিছুই বুঝি না, আমার তো কিছু ফিল হয় না, উনি কিছুই বুঝতে পারেন নাই। তো এই ঘটনা যখন ওই ছেলের বোন মারা যাওয়ার পর এর মাঝখানে কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই প্রতি শুক্রবারের ওই সময়টাতে এবং শনিবার পর্যন্ত ওই বিড়ালটা দেখা যেত সপ্তাহে। কেউ ওই বিড়ালটাকে কিছু বলতো না এবং বিড়ালটা দেখলেই ভয় লাগে, কেউ মানে বলারও সাহস পেত না যে মানে ধমক দেবে বা সরিয়ে দেবে এরকম কিছু। তো যাই হোক, এর ভিতরে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওই ছেলের যে একদম ছোট ভাই একদিন সেই ওর বোনের সাথে যে ঘটনা ঘটেছিল একই রকম বিষয় বলতে থাকে যে আমার মনে হয় রাতের বেলা আমার জানালাটা হঠাৎ করে খুলে যায়, একটা বাতাস ঢুকে ঘরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং সে বুঝতে পারে সেটা, এবং তার শরীরেও এসে আঘাত করে, তার কানের কাছ দিয়ে চলে যায়, মাথার উপর দিয়ে চলে যায়, এবং গরম বাতাসটা অস্বাভাবিক রকমের গরম। তখন ওনারা এই বিষয়টা একটু উপলব্ধি করা মানে শুরু করেন যে আসলে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু বলেছিল যে না, তার মেয়েটা তো একদম একটা ঝগড়াঝাটির কারণে হয়তো সুইসাইড করেছে, এর সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। তো আসল ভাই, তো একদিন শুক্রবারে সন্ধ্যার পর ওই ছেলেটা অল্প বয়স ছিল হলেও ওর নিজস্ব একটা প্রাইভেট কার ছিল, ড্রাইভারও রেখে দিয়েছিলেন তার বাবা। তো ছেলেটা শুক্রবার রাতের বেলা হঠাৎ করে তার ইচ্ছা করে সে ঢাকা নারায়ণগঞ্জ যে এমনি একটু লং ড্রাইভে বেরোবে বাসা থেকে। তো ড্রাইভার সাথে থাকলেও ড্রাইভারকে সে বলে যে তুমি পিছনে বসো, আমি গাড়ি চালাবো। তো ড্রাইভার পিছনে বসে, সে নিজেই ড্রাইভিং করা শুরু করে। তো ঢাকা নারায়ণগঞ্জ রাস্তার একটা জায়গায় এসে সম্পূর্ণ মানে গাড়ির ব্রেকও সব ঠিক ছিল, সবই ঠিক ছিল, কোনো জায়গার সাথে সংঘর্ষ হয় নাই। হঠাৎ
গাড়ির মধ্যে ড্রাইভারের ভাষ্য অনুযায়ী, ড্রাইভারও খুব আহত হয়েছিল আর কি, কিন্তু বেঁচে গেছে। ড্রাইভারের ভাষ্য অনুযায়ী ও গাড়ির মধ্যে গাড়ি চালানোর সময় খুব অস্বাভাবিক রকমের আচরণ করা শুরু করে। আচ্ছা। ঠিক মনে হয় যে ও গাড়ির স্টিয়ারিংটা ধরে অস্বাভাবিক রকমের নড়াচড়া করছে, ওর ঘাড় ডানে সামনে বায়ে অস্বাভাবিক রকমের বাঁকা করছে। এরকম এই একটা পর্যায়ে পিছন থেকে ড্রাইভার বলে, স্যার কি করছেন, ভালো করে গাড়ি চালান। কিন্তু এই কথা বলতে বলতে হঠাৎ করে গাড়িটা রাস্তার পাশে খাদে নামে দেয় এবং মারাত্মকভাবে ড্রাইভার আহত হয়, কিন্তু ওই সন্তানটা মারা যায়। এবং ওই ছেলেটা যেদিন মারা গিয়েছিল, ওই বিড়ালটাও কিন্তু খুবই অস্বাভাবিক রকমের শব্দ করেছিল ওই ওর বাড়ির চারদিক দিয়ে। তো রাসেল ভাই, এইটা 2 সন্তান মারা গেল। তো যাই হোক, এরপরে ওনার যে বাবা, যে ছেলেটা আমাকে বলেছে তার বাবা, তো বাবা উনি নিজেই, ওনার ড্রাইভার ছিল না, উনি নিজে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালাতেন আর কি। তো উনি যখন বাসা থেকে বের হন, গাড়ির চারদিকে কাচ, মানে কালো রঙের কাচ ছিল আর কি ওইটা। তো বাসা থেকে বের হন, সবাই দেখলো যে গাড়ি, বাসা থেকে উনি বের হয়ে শুধু গেট থেকে বের হয়ে গাড়িটা থেমে গেল, আর গাড়িটা সামনেও হয় না পিছনেও আসে না। সবাই মনে করেন হয়তো বা উনি গাড়ির মধ্যে ফোনে কথা বলছে, এই জন্য গাড়ি থামিয়ে হয়তো ফোনে কথা বলছে। কিন্তু না, অনেকক্ষণ, কয়েক ঘন্টা একই রকম অবস্থা থাকার পরে উপরে খবর দেওয়া হলো যে দেখেন তো গাড়িতে উনি মানে সামনে স্টিয়ারিং এর উপরে মাথাটা দিয়ে কেমন করে যেন পড়ে আছেন, মানে সামনের কাছ থেকে যেটা দেখা যাচ্ছিল আর কি। তখন বাড়ির সদস্যরা নামেন, আমাকে যে বলেছে যে তার বাবা আর কি, সন্তান নামেন, তার স্ত্রীও নামেন, এবং বিকল্প চাবি দিয়ে যখন দরজাটা খোলা হয়, তখন আসলে অদ্ভুত ব্যাপার, ওই যে ব্যক্তিটা, ওনার চোখ, নাক, মুখ এবং কান সব দিক দিয়ে মানে এত পরিমাণ ব্লিডিং হয়েছে, মানে এটা অস্বাভাবিক। মানে উনি ব্লিডিং এ মারা গেছেন, কিন্তু চোখ দিয়ে রক্ত পড়েছে এইভাবে অস্বাভাবিক, এটা মানে কোনো, মানে এটা কোনো ব্যাখ্যা নেই। এবং ওনাকে ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার বলেছিল যে মেডিকেল সায়েন্সে এটা কিছু কিছু ব্যাখ্যা আছে, কিন্তু সেটাও অ্যাবসুলুট না যে হঠাৎ করে এরকম হয়, মানে চোখ দিয়েও রক্ত পড়া। আসলে ঘটনা যেটা সেটা হচ্ছে যে ও আমাকে যে বলেছিল, ও খেয়াল করেছে ওর বাবার গাড়ির চাকায় অনেক রক্ত লেগে আছে। তো মনে হচ্ছিল যে একটু আগেই ওর বাবা কোনো কিছু হয়তো পিষে দিয়ে চলে এসেছে গাড়িটা নিয়ে। গাড়িটা তো মানে জাস্ট একটা, মানে অল্প কিছু দূরে, অল্প মানে জাস্ট খালি বাসার থেকে গড়িয়ে বের হয়েছে। মানে কিছু, মানে মনে করছে হয়তো বা ইঁদুর বা বিড়াল হতে পারে, কিন্তু যেটাই মারা গেছে তার কোনো ডেড বডি পাওয়া যায় নাই। কিন্তু এত পরিমাণ রক্ত, মনে হচ্ছে যে বড় কিছুকে চাপা দিয়েছেন উনি। আচ্ছা। কিন্তু কি দিয়েছেন ওখানে কিছু পাওয়া যায় নাই। এবং ওই দিনটা ছিল রাসেল ভাই শনিবার। আচ্ছা। এবং ওই শনিবারের পর থেকে আর কখনোই ওই বিড়ালটাকে দেখা যায়নি ওদের বাড়িতে। তো এটাই ছিল ওর ফ্যামিলির সাথে ঘটনা। আর রাসেল ভাই, এখানে একটা বিষয় আমি বলতে চাই লিসেনারদের উদ্দেশ্যে, যে আমাদের ব্যক্তি জীবনে অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আমরা ফেস করি। সেই সমস্যার সমাধানেরও অনেক পদ্ধতি রয়েছে, অনেক বিষয় আছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী অনেক তদবির আছে এবং অনেক আমল আছে। তো আমাদের উচিত সেই বিপদগুলোতে ধৈর্য হারা না হয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেই সমস্যাগুলোর সমাধান করা। আমরা যেন আমাদের এই সমস্যাগুলো সলভ করতে গিয়ে এমন ধরনের কোনো বিকল্প পন্থার আশ্রয় না নেই যা আমাদের পুরো পরিবার, ব্যক্তি জীবনকে ধ্বংস করে দেয়। এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিতে গিয়ে আমাকে যে ছেলেটা বলেছিল, নাম বলছি না সঙ্গত কারণে, তো সে অজোর ধারায় কেঁদেছিল যে তার বাবা একটা সত্য সমস্যার সমাধান করতে গিয়ে মানে এমন একটা সমস্যা সৃষ্টি করেছিল, এখন তার পরিবারে ওই সন্তান এবং তার মা ছাড়া আর কেউ নেই। তার পরিবারটা একদম মানে মরুভূমির মতো হয়ে গেছে। লিসেনারদেরকে আমি রিকোয়েস্ট করবো যে যত সমস্যাই হোক আমরা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেগুলো সমাধানের চেষ্টা করি, আমরা যেন কখনো ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় না নিই। রাসেল ভাই যে ঘটনাটা বলবো, উনি আমার একজন পরিচিত আর কি, আমার পেশেন্টের পরিচিত, নাম আজহার। তো উনি থাকেন হচ্ছেন কুড়িগ্রামে। তো আমি লাস্ট মান্থে এখানে যাই আর কি ওনার কাছে এই ঘটনাটি শোনার জন্য। প্রথমে একটু ডিফারেন্ট অ্যাটিটিউড করলো, পরে তিনি ঘটনাটি বলেন যে রাসেল ভাই ঘটনাটি শেয়ার করবে না কিনা, কারণ এটা তো আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো 1994 সালে তার সাথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 1994 সালে উনি কুড়িগ্রাম থেকে ঢাকা আসবার পথে একটি সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন। সেই দুর্ঘটনার সম্মুখীন হবার পরে আপনার ওনার 2 ছেলে এবং তার ওয়াইফ ছিল গাড়িতে, ড্রাইভিং সিটে তিনি ছিলেন। তো ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে উনি মানে আপনার ইনজুর্ড হয়ে যান এবং হসপিটালে তার চোখ খোলে আর কি, অ্যাকর্ডিং টু হিম। তো হসপিটালে যখন তার চোখ খোলে এবং সবার সামনে সবাই তার পাশে দাঁড়িয়েছিল, তো উনি বুঝতে পারছিলেন না এবং যতটুকু ওনার মনে পড়ে আর কি যে সংঘর্ষটা হয়েছিল সেটা খুবই ডেঞ্জারাস ছিল এবং ওনার লেফট সাইডের পায়ের হাঁটুর নিচ পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয় এবং লেফট সাইডটা তার প্যারালাইজড হয়ে যায়। তো
এরপরে প্রায় 1 মাস হসপিটালে থাকবার পর যখন বাসায় ফেরে, তো পরিবারের সবাই যখন তাকে নিয়ে বসে তখন তাকে জানানো হয় যে ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাতে তার 2 ছেলে এবং তার ওয়াইফ মারা যান। ওকে। তো উনি জিনিসটাকে পরে প্রথমে গ্রহণ করতে পারেন নাই এবং সে খুবই ক্রেজি হয়ে যায় কুড়িগ্রাম যাওয়ার জন্য, কারণ সব ওই 3 জনকেই কুড়িগ্রামে দাফন করা হয় ওনাদের পারিবারিক গোরস্থানে। তো সেই জায়গায় সে যায়। কুড়িগ্রামে যাওয়ার পরে ওই কবরস্থানের কাছে উনি অনেকক্ষণ কান্নাকাটি করে পরে আর কিছু মানে বেশি দিন দেরি না করে উনি চলে আসে ঢাকায়। এরপরে রাসেল ভাই সত্যি কথা বলতে গেলে খুব শকিং একটা ঘটনা, পরিবারের সবাই মারা গেছে, উনি একা বেঁচে আছে। ওনার মানে কাছে লাগতে থাকে যে আমাকে কেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলো। তো এরকম যাওয়ার পরে প্রায় 1-2 বছর যাওয়ার পর 1997 ঘটনা বলছি, সেদিন প্রচন্ড গরম এবং ইলেকট্রিসিটি সকাল থেকে ফ্লাকচুয়েট করছে। তো ওনার ভাষ্য মতে উনি বারান্দায় দাঁড়িয়েছিলেন, মানে বারান্দায় হুইল চেয়ারে বসেছিলেন এবং স্মোক করছিলেন। এমন সময় ইলেকট্রিসিটি চলে যায়, চারপাশটা অন্ধকার হয়ে যায় এবং ওনার সাথে যেহেতু ওনার লেফট সাইডের একটা পোর্শন কেটে ফেলা হয় এবং ওটা প্যারালাইজড, তার সাথে একজন লোক রাখা হয়, মানে পরিবার থেকে একজন লোক সবসময়ের জন্য ওনার সাথে একটা ছেলে থাকে আর কি। তো সেই ছেলেটাকে সে মোমবাতি আনতে পাঠিয়ে দেয়। তো বাসায় মোমবাতি ছিল না, তো মোমবাতি আনতে পাঠিয়ে দেওয়ার পরে তিনি বারান্দায় বসেছিলেন। হঠাৎ করে মানে স্মোক করতে করতে হঠাৎ করে একটা শব্দ পান, শব্দটা এরকম বাবা। তো উনি প্রথমে জিনিসটা এত খেয়ালও করেনি, চারপাশে এত শোরগোল, কারেন্ট চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে অনেক চিল্লাচিল্লি করতে থাকে। তো আবারও 5 থেকে 10 সেকেন্ড পরে জিনিস মানে ওই সাউন্ডটা আবার আসলো তার কাছে, বাবা। এবং তার মানে সাউন্ডটা এরকম পাচ্ছিল যে তার দ্বিতীয় ছেলে, যে ছোট ছেলে আবরার, তার কাছ থেকে সাউন্ডটা পাচ্ছে। সে তো জিনিসটা একটু অন্যভাবে নিয়ে পেছনে তাকায় এবং তাকানোর পর আসল ভাই একদম ঘুটঘুটে অন্ধকার, বাসায় কোনো মানে কিছুই নাই, মানে মোমবাতি আনতে পাঠিয়ে ছেলেটাকে, এর মধ্যে সে একজন ওই মানে আভা দেখতে পেল। আভাটা মানে কি, উনি দেখতে পাচ্ছে ওনার ছোট ছেলেটা ওনার সামনে দাঁড়িয়েছে, ক্লিয়ার করে বলি একদম পরিষ্কার, জল করছে ছেলেটা, এবং সত্যি কথা বলতে নাক থেকে মুখ ঠোঁট পর্যন্ত ওই পর্যন্ত পুরো ক্লিয়ার একদম, যেটা আবরারের ফেস। ওর পেছনে হুইল চেয়ার টেনে কোনো রকমে ডাইনিং স্পেস আগাতে নিয়ে একটা শব্দ পায়। শব্দটাতে প্রপারলি উনি কিছু দেখতে না পেলেও একটা সাউন্ড স্পষ্ট শুনতে পায়, তুমি আসছো। এবং সাউন্ডটা তুমি আসছো এটা বলার পরে গ্লাসে পানি ঢালার সাউন্ড পায় এবং পানিটা যে কেউ ঢালছে এটা সে উনি থেকে বুঝতে পারছে। আর সত্যি কথা বলতে ওই মুহূর্তে বাসায় কেউ ছিল না উনি ছাড়া। এরপরে উনি সেন্স হারিয়ে ফেলে এবং যখন তার সেন্স ফেরে তখন দেখে যে একজন তাকে ধাক্কাচ্ছে। তো ওই ছেলেটাই ধাক্কা ছিল তার সাথে যে থাকে। তো খালু আপনি তো অনেকক্ষণ ধরে পড়েছিলেন, প্রায় 2 ঘন্টা আপনাকে ডাকাডাকি করে পারি নাই, এখন ফুপুকে নিয়ে আসছি। তো ওনার বোন ওনাকে আসে পরে নর্মাল করে, নর্মাল করার পরে উনি বলে যে আমি একজন হুজুরের সাথে দেখা করব হঠাৎ করে। তো বোন জিনিসটাকে প্রথমে নর্মালি নেয় না, তো উনি জিজ্ঞেস করে কেন, বারবার জিজ্ঞেস করে কেন। তখন সে বোনকে এই ঘটনাটা বলেনি যেটা সে ফেস করেছে। আচ্ছা। তো হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বলে আচ্ছা আপনি কবরটা জিয়ারত করেন না কতদিন হলো? বলে প্রায় 3 বছর। বলে এক কাজ করেন, আপনি কবরটা জিয়ারত করে ফেলেন এবং কবরের সামনে মানে একটা হুজুর নিয়ে একটু দোয়া পড়ে আসেন। আচ্ছা। তো সে কুড়িগ্রাম যথারীতি যায় এবং ব্যাক করে ওই কবরের পাশে দোয়া পড়ে এবং দোয়া পড়ানোর পরে ওই যে হুইল চেয়ারটা ধরে যে ছিল ছেলেটা ওকে বলে তুই 10 মিনিট পরে আয়। সে কবরের পাশে দাঁড়িয়ে আর কি দোয়া পড়ছিলেন আর কি। তো এর মধ্যে ওই আশেপাশে কেউ ছিল না, হঠাৎ করে একটা সাউন্ড আসলো, বাবা। উনি প্রথমে জিনিসটা যেহেতু আগে একটা অপরাধ ঘটেছে, সে এবার ভালো করে শোনার চেষ্টা করছে সাউন্ডটা কোথা থেকে আসছে। আবার আসলো বাবা পেছনে। তো উনি ঘাড় পেছনে তাকালো, ওনার হুইল চেয়ারটা ধরে আছে ওনার ছোট ছেলেটা, ওনার দিকে তাকিয়ে হাসছে। এইটা দেখে উনি অনেক জোরে চিৎকার করে এবং চিৎকার করে এই সবুজ ছেলেটাকে ডেকে নিয়ে আসে, বলে আমি এখানে আর 1 মাত্র থাকবো না, 1 মিনিটও থাকবো না, আমাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা কর। পরে ওনাকে ঢাকায় নিয়ে আসে। রাসেল ভাই সত্যি কথা ওই 1-2 বছরে ওনার সাথে কোনো কিছু ঘটে নাই। এখন যেটা বলবো সেটা হচ্ছে মানে আরো বেশি কষ্টদায়ক। তো 1999 সালের ঘটনা, রাত তখন প্রায় 1টা বাজে। আমি বলছি রোজার সময়, ওই সময় রোজা ছিল। তো স্বাভাবিকভাবে সবাই মোটামুটি রাত 1টার দিকে জাগ নাই বলতে গেলে, কারণ সবাই চিন্তা করে যে সেহরি খেয়ে ঘুমাবো। তো অনেক বাসায় আলো জ্বলছে, অনেক বাসায় আলো জ্বলছে না। তেমন সময় পাশের রুম থেকে আসলে একটা সাউন্ড ভেসে আসে। সাউন্ডটা কিরকম অদ্ভুত, উনি এক্সপিরিয়েন্স করেছিল আগে সাউন্ডটা। ওনার 2 ছেলে ছিল, আবরার এবং আফসার। আফসার পড়তো ক্লাস 5-এ, আবরার পড়তো ক্লাস 2-তে। 2 ভাই রুমের মাঝে মধ্যে ঝগড়া করতো, মারামারি করতো, বালিশ নিয়ে ছোড়াছুড়ি করতো। সেরকম একটা সাউন্ড আসছে। তো সে উঠতে যাবে,
এমন সময় পাশ থেকে একটা সাউন্ড আসছে, তার ওয়াইফ তাকে বলছে যে তুমি যেও না, আমি যাচ্ছি। এটা শুনে উনি একদম ওই জায়গায় স্থির হয়ে বসে পড়ে যে এটা কি হলো, বলে তুমি যেও না, আমি যাচ্ছি। এবং সে উঠে এবং সে দেখছে যে একটা মানুষ তার সামনে থেকে উঠে যাচ্ছে। পাশের রুমে যাওয়ার পরে ওই হট্টগোলটা শোরগোলটা বন্ধ হয়ে যায়। উনি ওনার বোনকে ডাকায়, ওনার বোনকে ডাকানোর পর বলে আমাকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যা। আচ্ছা। তো ওনারই একজন পরিচিত সাইকিয়াট্রিস্ট ছিল, হারুন নামে একজন, গাজীপুরে বসেন। তো ওনার কাছে উনি নিয়ে যায়, ওনার বোন নিয়ে যায় এবং ওনার সাথে কনসাল্ট করে বলে যে এটা কোনো বিষয়ই না, তুই এই ওষুধগুলা খা। আচ্ছা। এবং তার 1-2 মাস তার সাথে এরকম কোনো ঘটনাই ঘটেনি এবং সে ওষুধগুলো নর্মালি খেত, কিন্তু আসলে কোনো কাজ হতো না। আর ওই ঘটনার পর থেকে সে রাত্রে ফজরের আগে কখনো ঘুমাতো না, ঘুমালে ফজরের পরেই সে ঘুমাতো। ওকে। তো 2000 সালের ঘটনা, প্রায় 7-8 মাস পরে, ওই 99 7-8 মাস পরে হঠাৎ করে তার জমি জমা সংক্রান্ত বিষয়ে আলমারি খোলা লাগে। তো আলমারি খুলে উনি ফাইল বের করতে যাবে, এমন সময় দেখে যে কম্পার্টমেন্টে ওনার ওয়াইফের শাড়ি কাপড় চোপড় ছিল, সেই কম্পার্টমেন্টটা একটা সময় খালি করে কাপড়গুলো তার বোনকে গরিবদের দিয়ে দেওয়ার জন্য দিয়েছিল। কিন্তু সেই কম্পার্টমেন্টে সেই আগের কাপড়গুলো আবার সে থোকায় 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 সাজানো গোছানো দেখতে পায়। ইভেন তার কাপড় চোপড় সাজানো গোছানো দেখতে পায়। আগের জিনিসগুলো যদি অন্যভাবে চিন্তা করি রাসেল ভাই, এটাকে অন্যভাবে চিন্তা করা যায় না। তার বোন আসে এবং আসার পরে বলে ভাই এটা তো ইম্পসিবল, আমি তো এই কাপড়গুলো নিয়ে গরিবদের দিয়ে দিয়েছিলাম, বলে এইগুলো আবার এখানে ব্যাক করে আসলো কিভাবে। এবং সাথে সাথে ওই আপনার সাক্ষী হিসেবে ওই ছেলেটাও বলছে খালু তো গতকালকে আলমারি খুলছিল, উনি তো ওই সময় কিছু গোছানো পায়নি, আজকে সব গোছানো। এই বাসায় তো অন্য কোনো মানুষের এন্ট্রিও নাই রাসেল ভাই, খালি ওই দুইজনই থাকে। মাঝে মধ্যে ওই পুপি ওনার যে বোন উনি আসেন মাঝে মধ্যে। তো ওনার কাছে জিনিসটা আরো বেশি অ্যাবনর্মাল লাগতে থাকে, কারণ আগে জিনিসগুলো যদি হ্যালুসিনেশন ধরলেও এই জিনিসগুলো তো আর হ্যালুসিনেশন হিসেবে ধরা যায় না। তো 2008 সালের ঘটনা রাসেল ভাই, এর মাঝে কিছু হয় নাই, উনি অনেক ভালো ছিল এবং অনেকদিন ওয়েট করতে করতে মাঝে মধ্যে এই 2008 পর্যন্ত মাঝে মধ্যে ওনার স্বপ্নে ওনার ছেলেদের সাথে দেখা হতো, ওনার 2 ছেলে ওনার সাথে দেখা করতে আসতো। রাসেল আমি কিন্তু বলছি স্বপ্নে। 2008 সালে রাত্রেবেলা প্রচন্ড ঘুম, ওই দিন তার প্রচন্ড ঘুম ঘুম যে দেখে বসে আর কি, রাত 8টায় এসে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে ভোরবেলা ঠিক রাত 3টা-4টার দিকে, গভীর রাত, তখন ফজর আজান দিবে ভাব ওনার ভাষায়। তো এমন সময় ঘুমটা ভাঙে এরকম একটা সাউন্ডে, যে সাউন্ডটা উনি প্রত্যক্ষ করেছিলেন সেই 1994 সালে যখন অ্যাক্সিডেন্টটা হয়, ট্রাক এবং গাড়ি স্কিড করা যে সাউন্ডটা, ট্রাক এবং গাড়ি যে সাউন্ডটা। এবং সবার কাছে সে জেনেছিল যে সবাই পিষ্ট হয়ে যায়, ওই অ্যাক্সিডেন্টে সবাই পিষ্ট হয়ে যায়। তো সেই সাউন্ডটা সে পায় বাথরুম থেকে, সাউন্ডটা খুব ইকো হয়ে আসে, প্রচন্ড জোরে আসে, বিকট আকারে। তো তার পায়ের খাটের সাথেই কিন্তু ছেলেটা ঘুমায়। তো সেই সাউন্ডটা সে একা শুনতে পেয়েছে, যদি ছেলেটাও সাউন্ডটা শুনতে পেতো ছেলেটা উঠে যেত। তো ওকে উনি জাগে বলে তুই আমাকে একটু হুইল চেয়ারে বসা। তো ছেলেটা ঘুমের তালে তাকে হুইল চেয়ারে বসিয়ে দেয় এবং সে ঘুমিয়ে যায়। সে বাথরুম পর্যন্ত তাকে কষ্ট সে নিজেই বাথরুম পর্যন্ত এগিয়ে যাওয়ার পরে দেখে সেই বাথরুমের মধ্যে একজন মহিলা দাঁড়িয়ে আছে, কোলে একজন বাচ্চা এবং দুইটা ছেলে ফ্লোরে শুয়ে আছে। তার এই দৃশ্যে সে প্রায় 30 মিনিটের মতো অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বলে যে এটা কি? বলে কি এটা তো তোমার মেয়ে। তো মায়েরা তো বলে কি তুমি কি বলতেছো আবল তাবল, এটা বলে সে সেন্স হারিয়ে ফেলে। আচ্ছা। তো পরে যখন তার বোনকে সে সব জানায়, বলে যে আমি এইসব জিনিস দেখতেছিলাম এতদিন ধরে, তোকে আজকে বললাম ভাই আমি জানি না তুই জিনিসটা কিভাবে নিবি। যখন তার ওয়াইফ মারা যান অ্যাক্সিডেন্টের আগে, তখন উনি প্রেগনেন্ট ছিল আর কি, এটা উনি জানতেন না। এটা জানার পর জিনিসটা আরো বেশি কষ্টকর হয়ে গেছে। ওই যে কোলে যে বাচ্চাটা, এটা কি সেই ইনফরমেশন দেওয়ার জন্য সে আসছিল, বা এটা যেটা উনি জানতেন না। খুব অদ্ভুত। হ্যাঁ, এটা কি সেই ইনফরমেশনটাই দেওয়ার জন্য আসা? তো রাসেল ভাই আমি জিনিসটাকে স্বপ্ন হিসেবে ধরে নিল, কিছু জিনিসগুলো তার সাথে ঘটতে থাকে এখনো পর্যন্ত, স্টিল নাও এখনো ঘটে। এবং তার সাথে প্রায় সময় একটা সার্টেন টাইমে রাতের বেলা তার 2 ছেলে দেখা করতে আসে এখনো পর্যন্ত। এবং সে বলে যে আমার সাথে মনে হয় ওদের আত্মা দেখা করতে আসে, কিন্তু আমি জিনিসটা রাসেল ভাই ওরকম ভাবে নেইনি বিষয়টা, কিন্তু বিষয়টা আসলেই খুব ভয়ানক। ঘটনাটা যার কাছ থেকে শুনেছি তিনি একজন ট্রাক ড্রাইভার। আচ্ছা। আমি একদিন আমার বাসা তো রাজবাড়ি,
আমি রাজবাড়ী থেকে আসছিলাম, গলন্দ মোড় থেকে আমি একটা যশোর থেকে আসা বাসে উঠি, যে আমি ওই বাসে ঢাকা যাব আর কি। তো আমার পাশে যিনি বসেছেন উনি বারবার খালি ড্রাইভারের গাড়ি চালানোর সমালোচনা করছেন, যে ড্রাইভার কিভাবে গাড়ি চালায়, এটা এইভাবে করতে হবে। আমি বললাম যে আপনি কি গাড়ি চালাতে পারেন? বলে হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে ট্রাক চালাই। আমি তখন বললাম যে আপনি কোন রুটে ট্রাক চালান? তখন বললো যে আমি ঢাকা থেকে জাফলং ওই পাথর আনা নেওয়া করে উনি আর কি ট্রাকে। তখন আমি মনে করলাম যে ট্রাক ড্রাইভারও তো রাতের বেলা অনেক সময় গাড়ি চালা, অনেক কিছু দেখে। তখন আমি ওনাকে বললাম যে আপনার কাছে কি কোনো ভয়ের ঘটনা আছে? তখন বলেন হ্যাঁ, ওনার জীবনে একটাই ভয়ের ঘটনা আছে, তো সেটা আমি শুনেছি, সেটা আমি আজকে শেয়ার করতে চাই। তো ঘটনাটি সেটা হচ্ছে যে এটা ঘটনা 80-র দশকে। উনি তখন ছোট ছিলেন, উনি ট্রাকের হেল্পার, প্রথম ছিলেন হেল্পার আর কি, হেল্পার ছিলেন। তো উনি ওনার ওস্তাদের সাথে ওই ট্রাকে জাফলং থেকে পাথর নিয়ে আসতেন, ঢাকাতে নিয়ে আসতেন আর কি। তো এটাই ছিল ওনার কাজ। তো একদিন জাফলং থেকে রাতের বেলা যখন ট্রাকটা লোড করা হয় পাথরের, তখন এলাকার কিছু লোক ওইখানে যারা পাথর শ্রমিক যারা ছিল, তখন তারা বললো ভাই একটা মানে আমাদের এখানে একটা ডেড বডি আছে, আমাদের এক শ্রমিক মারা গেছে হঠাৎ করে স্ট্রোক করে। তো এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি যখন যাবেন তখন ব্রাহ্মণবাড়িয়াতে আমরা 2 জন লোক দিয়ে দিচ্ছি, এদেরকে নামিয়ে দেবেন। এটা মানবিক মানে দিক চিন্তা করে। তখন ওনারা রাজি হচ্ছিলেন না। তারপরে পাথর শ্রমিকরা ওনাদেরকে কিছু টাকা দেওয়ার করলেন, যে এই টাকাটা নেন। তখন দেখলো যে ভালোই তো, মানে এই পাথর নিয়ে যত টাকা হবে লাভ হবে, ওই লাশ নিয়ে সেই মানে ওই পরিমাণ টাকা হবে। তখন ওনারা ওই লোভে পড়ে রাজি হলেন আর কি। আর যেহেতু ওই শ্রমিকগুলো ওদের সাথে মানুষের সাথে আগে থেকে পরিচিত ছিল, যেহেতু সবসময় পাথর আনা নেওয়া করতেন, এর জন্য না করতে পারেন নাই। ওনারা 2 জন লোক পাথর লোডই মানে পাথর দিয়ে ট্রাকটা লোড করা ছিল, পিছনের ওই অংশে ওনারা ওঠেন আর কি, এবং লাশটা কাফনে মোড়ানো ছিল। ওনারা 2 জন ট্রাকের উপরে লাশ সহ বসেন, 2 জন শ্রমিক এবং ওই হেল্পার এবং ড্রাইভার ওর গাড়ির ভিতরে ছিল। তখন ওনারা যখন ট্রাক নিয়ে আসছেন, তখন যারা জাফলং এর ওদিকে আসা যাওয়া করেন, তখন আপনারা হয়তো দেখে থাকবেন ওখানে জৈন্তাপুর নামক একটা বাজার আছে। যাওয়ার সময় মানে জাফলং এর আগে জৈন্তাপুর পরে। তো জৈন্তাপুরে এসে ট্রাক ড্রাইভাররা এখনো দেখবেন ওখানে হোটেল আছে, ওনারা ওখানে খাওয়া দাওয়া করেন রাতের বেলা, মানে মোটামুটি সারা রাতি খোলা থাকে। তো তখন অত ভালো ছিল না, ছোটখাটো হোটেল ছিল আর কি ওখানে। তো জৈন্তাপুরের থেকে ওনারা খাওয়া দাওয়া শেষ করে যখন ট্রাক নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলেন, তখন যিনি ট্রাক ড্রাইভার মনে হলো যে জৈন্তাপুর, ওনার তো স্মোক করার অভ্যাস ছিল, জৈন্তাপুর থেকে তো মানে সিগারেট কিনতে ভুলে গেছে, আমার তো একটা সিগারেট খাওয়ার দরকার। তখন তার হেল্পার বলে ওস্তাদ সামনে তো বাজার আছে, কোনো না কোনো দোকান তো অবশ্যই খোলা পাওয়া যাবে, রাত হলেও খোলা থাকে, তো আপনি ওখান থেকে কিনে নিয়েন। ভালো আইডিয়া। তো ওনারা চিন্তা করলেন সামনের বাজার থেকে কিনে নেব। সত্যি বাজারে দূর থেকে দেখা যাচ্ছিল কয়েকটা দোকান, ছোট দোকান খোলা ছিল। ওখানে যারা রাতে বাজারে যারা পাহারাদার থাকে ওনারাও ছিল। তখন ওনারা যখনই ওই ট্রাকটা বাজারের কাছাকাছি এসেছে, দোকানদার পাহারাদার যে যেখানে ছিল ওই ট্রাকটা দেখেই মানে পরিমরি করে যে যেদিকে পারে দৌড় দিয়ে চলে যাচ্ছে। ওনারা খুব অবাক হলেন যে কি ব্যাপার, আমরা মানে বাঘ না ভালুক, আমরা এখানে আসার আগে এরা সবাই দৌড় দিয়ে চলে গেল, ঘটনা কি? তখন উপরে দেখেন যে না, 2 জন লোকও ঠিক আছে, লাশও ঠিক আছে, সবই ঠিক আছে। তো সমস্যাটা কি? ওনারা কিছুতে সমস্যা ধরতে পারলেন না। তখন চিন্তা করেন হয়তো হবে অন্য কিছু, ভয় পেয়েছে। তখন ওনারা আবার ট্রাক নিয়ে চলা শুরু করলেন, মনে করেন সামনে অন্য কোনো বাজার থেকে হয়তো সিগারেট কিনে নেবেন। সামনে যে বাজারে গেলেন এক সেম ঘটনা, একই রকম ঘটনা, সবাই পালিয়ে যাচ্ছে। ওনাদের ট্রাক যে যেখানে মানে দেখা মাত্রই যে যেদিকে পারছে রাতের অন্ধকার মানে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওরা আবারও চেক করলেন, না লাশও ঠিক আছে, 2 জন লোকও ঠিক আছে। 2 জন লোকও কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপারে এভাবে লোকজন পালিয়ে যাচ্ছে কেন। যাই হোক, আবার ওনারা ট্রাক চালানো শুরু করলেন। সামনে একটা ট্রাক আসছিল ওনাদের অপোজিট পাশ থেকে। ওই ট্রাকের ড্রাইভার ওনাদের ওই ট্রাকটা দেখে উনি ট্রাক অ্যাক্সিডেন্ট করে বসেন, মানে আগত যে ট্রাকটা। এবং ওটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, মানে রাস্তা থেকে একটু সাইডে চলে আসে। যাই হোক, বাট ওনাদেরকে দেখে করে, এবং ওনারা ওই ট্রাকটা আবার সামনে থামিয়ে নেমে আসেন যে কি ব্যাপার, কি হলো। ওনাদেরকে দেখে ওই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার যে যেখানে ছিল ওনারাও দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওনারা কিছুতেই বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি হচ্ছে ওনাদের সাথে। যাই হোক, উনি তো সিগারেট কিনতে পারলেন না এই ঘটনার কারণে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেট শহরের কাছাকাছি যখন ওনারা এসেছেন, তখন ওখানে পুলিশের আবার চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট আছে। তো পুলিশের সদস্যরা ওনারা দূর থেকে ইশারা দিচ্ছেন যে গাড়িটা স্লো করার জন্য। তো ওনারা গাড়ি স্লো করবেন, কিন্তু গাড়িটা যখনই পুলিশ সদস্যদের কাছাকাছি চলে এসেছে, মানে 100 গজ দূরে, তখন ওনারা খেয়াল করেছেন যে পুলিশ সদস্যরাও ওনারাও যে যেখানে পারে ছুটে চলে যাচ্ছে।
ওনারা এখানে দাঁড়াচ্ছেন না। এবং ওই বাজারে একজন মানে খুব বৃদ্ধ একজন মানে নাইট গার্ড ছিল, উনি আর পালাতে পারেন নাই, উনি অজ্ঞান হয়ে পড়ে যান। ওনারা ট্রাক থেকে নেমে আসেন, নেমে আসার পরে কোনো কারণ বুঝতে পারছে না। শেষে ওই যেহেতু হাতের কাছে একজন পাওয়া গেছে সেন্সলেস অবস্থায়, তাকে একটু পানি টানি ছিটা দিয়ে তাকে করা হয়। তখন উনি জ্ঞান ফিরে বলতেছেন, এই তোমরা ট্রাকে কাকে নিয়ে আসছো? বলে, কেন, আমরা তো ট্রাকে পাথর নিয়ে আসছি এবং একটা লাশ আছে, সাথে 2 জন আছে। বলে, না, তোমরা তো শুধু লাশ নিয়ে আসো না, তোমরা তো বিশাল আকৃতির সব দানব নিয়ে আসছো ট্রাকে করে। বলে, এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ, তুমি যখন ট্রাক নিয়ে আসছিলা তখন আমরা দেখতে পাচ্ছি তোমার ট্রাকের উপরে 3-4 জন বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারা দানবের মতো, এবং তোমাদের ট্রাকের 2 পাশে, মানে ট্রাকের যে 2 পাশে 2টা জানালা থাকে, 2টা জানালার পাশে 2 জন দানব দাঁড়িয়ে আছে, এরকম ভয়ঙ্কর চেহারার 2 জন দাঁড়িয়ে আছে। তো এটা দেখেই তো আমি সেন্সলেস হয়ে গেছি, দৌড়াতে পালাতে পারিনি। আর যারা যদি দেখেছে তারা মনে হয় এই কারণে দৌড়ে পালিয়ে গেছে ভয়ে। তখন ওনারা চিন্তা করলেন যে যদি এই ব্যাপার হয়, এটা দেখি তো লাশটা কোথায়। ওনারা তখন গিয়ে দেখেন লাশও নাই, ওই 2 জন ব্যক্তিও নাই। তখন ওনারা খোঁজা শুরু করলেন, সবাই মিলে খোঁজা শুরু করলে তখন দেখলেন ওই 2 জন লোক কিছু একটু দূরেই মানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, ট্রাকের উপরে লাশের সাথে যে 2 জন ছিল, যে 2 জন শ্রমিক ছিল। তো ওনাদেরকে আবার জ্ঞান ফিরে আনা হয়। তো ওনাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে, ওনারা বললেন, আমরা কিছুই বলতে পারবো না, খালি হঠাৎ মনে হলো মানে কেউ যেন আমাদের গলা ধরে ধাক্কা দিয়ে ট্রাকের উপর থেকে ফেলে দিল, এবং তারপরে আর আমাদের কিছু মনে নেই। তখন বলতে, তাহলে লাশটা কোথায় গেল, লাশটা খুঁজি এখন। তখন আরো কিছু আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসা হলো, সবাই মিলে লাশ খোঁজাখুঁজি, মানে যে যেভাবে পাশে খুঁজছে। ওনারা বেশ অনেক দূরে দেখলো যে বড় আকৃতির মানে অস্বাভাবিক রকমের বড় কয়েকজন মানুষ কি যেন নিয়ে যাচ্ছে, সাদা সাদা কি যেন। ওনারা দৌড়ে সেখানে চলে যান, অনেক চেষ্টা করেন সেখানে যাওয়ার জন্য, মাঠের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তো ওনারা দেখছিলেন যে ওই লাশটির মাথা ধরেছে সামনে একজন ব্যক্তি, মাথা ধরে আছে, যেমন আমরা খাটিয়াতে দেখি যে 4 জন ব্যক্তি চারপাশে ধরে আছে, ঠিক সেম মানে মাথাটা একজন ধরে আছে এক হাত দিয়ে, 2 হাত 2 জন ব্যক্তি ধরে আছে, 2 পা 2 জন ব্যক্তি ধরে আছে। ওনার পিছন থেকে বলেন, এই তোমরা কে, দাঁড়াও, লাশ নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওনারা আর পিছন দিকে তাকালেন না। তারা খেয়াল করলেন যে 2 হাত ধরে যেজন ছিল এবং 2 পা ধরে যে 4 জন ছিল এবং মাথা ধরে যেজন ছিল, ওনারা একজন ডান পাশে একজন বাম পাশে, 2 জন হেঁটে চলে যাচ্ছে, এবং যেভাবে লাশটা হাতে ধরা ছিল, যার হাত যার ধরা ছিল, উনি হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, আর একজন আর এক হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, 2 জন 2 পা ছিঁড়ে নিয়ে 4 জন 4 দিকে চলে গেলেন, এবং মাথা যিনি ধরেছিলেন উনি মাথা ছিঁড়ে নিয়ে সামনের দিকে চলে গেলেন। এবং ওনারা যখন হেঁটে যাচ্ছিলেন তখন ওনারা মানে যিনি গল্প আমাকে করেছেন উনি বলে মনে হচ্ছিল যে সিঁড়ি দিয়ে যেমন মানুষ হেঁটে মানে আস্তে আস্তে উপরে ওঠে, মনে হচ্ছে আকাশে সিঁড়ি লাগানো আছে। ওনারা হেঁটে হেঁটে ওই লাশের ওই খণ্ডিত অংশগুলো নিয়ে ওনারা হেঁটে হেঁটে উপরে চলে মিলিয়ে গেলেন, এবং ওই লাশটি মাথা হাত পা বিহীন অবস্থায়, ওই কাফন ছিল শরীরের সাথে, ওই অবস্থায় পড়ে থাকলো। তখন ওনারা চিন্তা করেন যে এই ভয়ঙ্কর এই লাশটি নিয়ে আমরা কিভাবে ওনার ফ্যামিলির কাছে যাবো। যদিও ওই ব্যক্তির কোনো পরিবার ছিল না, উনি একাই ছিলেন। ওনার ঘটনাটি আসলে আমাদের দেশের ঘটনা না, এটি আবখাজিয়া নামক একটা দেশ রয়েছে, সেই দেশের একটা অঞ্চল, নাম হলো আকারমারা নামক একটা জায়গা, সেই জায়গার একটা ঘটনা। তো ঘটনাটি বলার আগে আমি কয়েকটা বিষয় একটু তথ্য দিয়ে নিতে চাই, তাহলে লিসেনারদেরকে বুঝতে একটু সুবিধা হবে আর কি। সেটা হলো যখন 1991 সালের শেষের দিকে, মানে 21 ডিসেম্বর, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে 15টি স্বাধীন দেশের জন্ম হয়, এর মধ্যে জর্জিয়া একটা, আর আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া, এটি জর্জিয়ার 2টা অঞ্চল। তো আবখাজিয়া যখন 1992 সালে স্বাধীনতা ঘোষণা করে, তখন জর্জিয়ার সাথে আবখাজিয়ার একটি যুদ্ধ হয়, প্রায় 1 বছর ব্যাপী স্থায়ী হয়েছিল। 1993 সালে এসে যুদ্ধটি শেষ হয়। ওই সময়ে আবখাজিয়ার বেশ কয়েকটা অঞ্চল, তার মধ্যে একটা অঞ্চল নাম ছিল আকারমারা নামক একটা জায়গা। ওই যুদ্ধের ওই সময়টাতে ওই এলাকাটা জনশূন্য হয়ে পড়ে, এবং ওই যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, ওই অঞ্চলটাতে রেল যোগাযোগ ছিল, হসপিটাল ছিল, স্কুল ছিল, অনেক লোকের প্রায় লক্ষাধিক লোকের বসবাস ওখানে ছিল। কিন্তু পরবর্তী সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া এবং আবখাজিয়া যুদ্ধ হওয়ার কারণে ওখানকার লোকজনরা একে একে ওখান থেকে সরে পড়ে, এবং ওই জায়গাটা একরকম অ্যাবান্ডান্ট বা পরিত্যক্ত হয়ে যায়। তো আসলে ওই জায়গাটা কেন্দ্রিক আজকে ঘটনাটি আমি শেয়ার করব।
ওকে, রাসেল ভাই যখন ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে, যখন রাশিয়াতে তো ওই সময় সমাজতন্ত্র ছিল, মানে ওই সময় পুঁজিবাদ এবং সমাজতন্ত্র একটা বিষয় ছিল, তো পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক যে কাজটা করে সেটা হলো ওই সমস্ত অঞ্চলগুলোতে এখন অর্থনৈতিক অবস্থা কি, ওই সমস্ত এলাকার মানে মানুষের অবস্থা যাচাই করার জন্য একটা রিসার্চ টিম পাঠায় সেখানে। তো রিসার্চ টিমের সাথে এই ঘটনাটি ঘটেছিল আর কি। তো রিসার্চ টিমের মধ্যে বাংলাদেশি একজন ব্যক্তি ছিলেন আর কি। তো বাইরের দেশের কয়েকজন ছিলেন, এর মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। তো বাংলাদেশের ওই ভাই নাম প্রকাশে অনিচ্ছুক আর কি, কারণ উনি রিনাউন্ড পারসন, তো নাম প্রকাশ করা যাবে না আর কি। তো উনি ওই ঘটনাটি আর কি বলেছেন। ঘটনা ছিল এরকম, রাসেল ভাই, ওনারা 1994 সালের দিকে ওখানে গিয়েছিলেন। এটা আবখাজিয়ার ওই জায়গা থেকে বেশ ভেতরে একটা পাহাড়ি এলাকা, ওই আকারমারা জায়গাটা পাহাড়ি এলাকা, অনেক কষ্ট করে যেতে হয়, দীর্ঘ সময় লাগে সেখানে পৌঁছতে। তো ওনাদের বলা ছিল যে আপনারা ওখানে রাত্রি যাপন করবেন না, যত কষ্টই হোক বিকালের দিকে কাজ শেষ করবেন, গাড়িতে করে আবার শহরে চলে আসবেন, মানে প্রয়োজন হলে পরের দিন আবার যাবেন, ওখানে রাত থাকার দরকার নেই। আচ্ছা, তো ওখানে ওনারা যখন যাওয়ার পরে দেখলেন যে বিশাল এলাকা, 5-6 তলা 10 তলার মতো ভবনও সেখানে আছে, কিন্তু লোক একদম নাই বললেই চলে। পুরো এলাকাতে মাত্র 50 থেকে মাত্র 60 জন লোক বসবাস করে সেখানে, এবং তাদের পেশা হলো পশুপালন, এরকম শাকসবজি উৎপাদন, এরকম কিছু কাজ তারা করেন। এছাড়া ওখানে কোনো লোক নেই, এবং ওখানকার লোকজনও তাদের সাথে কথা বলার জন্য গিয়েছেন, ওনারা মানে বাইরের লোকদের সাথে পারতপক্ষে কথা বলতে চান না এবং ছবিও তুলতে চান। তো যাই হোক, যখন ওনারা প্রথম দিন এরকম কাজে খুব একটা ফল পেলেন না, তাদের সাথে কথা বলতে গিয়েও মানে খুব একটা বেশি লাভ হলো না, তখন চিন্তা করলেন আবার কষ্ট করে এত দূর যাব গাড়িতে করে, আবার পরের দিন আসবো। তো ওনারা রিকোয়েস্ট করলেন যে আমরা আজকে না যাই, আমরা এখানে আজকে তাঁবু খাটিয়ে এখানেই থাকি। তো এখন কিন্তু যে দায়িত্বশীল ছিলেন গভর্নমেন্ট থেকে, যাকে ওনাদের সাথে যাকে পাঠিয়েছেন, উনি রাজি হচ্ছিলেন না। তারপর অনেক পিড়াপিড়ি করার পরে বলছেন ঠিক আছে, আপনাদের নিজস্ব রেসপন্সিবিলিটি যদি আপনারা থাকতে চান সেটা ভিন্ন বিষয়। তখন ওনারা নিজ দায়িত্ব বলে আচ্ছা ঠিক আছে, আমরা নিজ দায়িত্বে এখানে থাকবো। থাকার পরে ওখানকার যে ড্রাইভার যিনি ছিলেন, তো উনি একটা বিষয় সতর্ক করলেন যে এখানে পারতপক্ষে রাতের বেলা বের হবেন না, কারণ এখানকার লোকজন রাতের বেলা খুবই দরকার ছাড়া বাসা থেকে বের হয় না। কেন? এখানে অনেক সময় অনেকে ভয়ঙ্কর জিনিস দেখে, মানে আজব আজব পশু পাখি দেখে, মানে প্রাণী দেখে আর কি। তো দেখলে অনেকে নাকি ভয়ে মারা যায়। আচ্ছা, তখন ওনারা স্বাভাবিকভাবেই চিন্তা করেন পশু পাখি তো সকাল থেকে তো অনেক কিছুই দেখলাম, মানে বন্য শূকর থেকে শুরু করে অনেক কিছু তারা দেখেছে আর কি, তাহলে এগুলো রাতের বেলা দেখলে ভয়ের কি আছে, ভয়ের তো কিছু নেই। তো যাই হোক রাসেল ভাই, ওনারা বিষয়টা আসলে অতটা গুরুত্ব দেন না। তো ওনারা যেহেতু চিন্তা করলেন যে যদি এরকম হিংস্র প্রাণী চলেই আসে, ওনারা যে কাজটা করলেন, ওনাদের তাঁবুর চতুর্দিকে একটু আগুন জ্বালিয়ে রেখেছিলেন আর কি, যাতে করে আগুন দেখে পশু পাখি এদিকে না আসে রাতের বেলা। রাতের বেলা যখন গভীর রাত হয়ে যায়, রাত হয়ে যাওয়ার পরে মানে তাঁবুর বাইরে রাসেল ভাই যদি আগুন জ্বলে, ওখানে কেউ হেঁটে গেলে কিন্তু একটা ছায়া পড়ে, মানে কাপড়ের উপর একটা ছায়া পড়ে, বোঝা যায় ওখানে কেউ একজন যাচ্ছে, আলোতে এটা বোঝা যায় আর কি। তখন ওনারা সবাই দেখছিলেন যে মনে হলো 5-6টা মানে ছাগল বা ছোট বাছুরের মতো কিছু প্রাণী ওখানে আসলো, এবং ওদের আবার শিং আছে। তো মনে হলো ওদের শিং আবার একটা শিং, তো মনে হলো যে হয়তো বা আর একটা ওই মানে আছে, একটা হয়তো দেখা যাচ্ছে ছায়াতে এরকম। তো ওনারা চিন্তা করলেন যে ছাগল তো দিনের বেলাও দেখেছি, এরা হয়তো বা আছে কিছু মানে বেঁধে রাখে নাই মালিক, এরকম কিছু হতে পারে, এখানে চলে আসছে। এটা আসলে পাত্তা দেন না এটা। পরের দিন যখন ওনাদের ড্রাইভার জিজ্ঞেস করেছেন আপনারা রাতে কোনো শব্দ শুনেছিলেন বা কিছু দেখেছিলেন এই টাইপের কিছু প্রাণী, তো বলেন যে না ওরকম তো কিছু দেখি নাই, তবে এরকম রাতের বেলা আমাদের কাছে মনে হয়েছিল এরকম কিছু একটা তাঁবুর পাশে আসছিল। তখন উনি সতর্ক করলেন যে আপনারা কিন্তু এটা দেখার জন্য কখনো সামনে যায় না, তাহলে বিপদ হতে পারে। এই কথা বলার পরে ওই টিমের মধ্যে আবার আপনার এক রাশিয়ান ভদ্রলোক ছিলেন, তো ওনার আবার খুব আগ্রহ জন্মে যে আসলে কি মানে রাসেল ভাই রাশিয়া বা উত্তর কোরিয়া বা চীন এরা কিন্তু মানে ম্যাক্সিমাম লোক কিন্তু মানে অ্যাথিস্ট, সেটাকে আমরা একটু নাস্তিকবাদ বলি আর কি। তো স্বাভাবিকভাবে ওনারা তো বিষয়গুলো বিশ্বাস করেন না, তো ওনার ভিতরে একটু আগ্রহ কাজ করে। দূর থেকে মনে হচ্ছে ওই জিনিসগুলো নিচে আছে, কিন্তু নৌকার কাছে আসতে পারছিল না। যখন সত্যি সত্যি যখন সকাল মানে হওয়া শুরু হলো, তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে মিলিয়ে যায়, এবং উনি আবার
ডাঙ্গায় চলে আসেন। ডাঙ্গায় চলে আসার পরে উনি সব ঘটনা খুলে বলেন সবার কাছে, এবং স্থানীয় কয়েকজন লোকের সাথে যখন কথা বলেন তখন স্থানীয় লোকজন তারা বলে যে হ্যাঁ, এই ধরনের বিষয় এখানে আছে, আমরা এটা দেখে খুবই ভয় পাই। অনেকে এতটাই ভয় পায় যে তারা ভয়ে কয়েকদিন পরে অসুস্থ হয়ে মারাই যায়, যার কারণে আমরা রাতের বেলা পারতপক্ষে এখান থেকে বাইরে বের হই না। আচ্ছা, এবং এখন পর্যন্ত রাসেল ভাই ওই আবখাজিয়ার ওই আকার মারা যে জায়গাটা, এটা আমি ঘটনাটা শোনার পরে ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম যে আসলে ঘটনাটার আসলে ওই এরিয়াটা আছে কিনা। তো আসলে ভাই আপনি লিসনার যারা আছেন, তো আপনি ইউটিউবে সার্চ দিয়ে ওই এরিয়াটা দেখতে পারবেন। একদম মনে হবে যে আমার অনেক সময় অনেক হলিউডের মুভি দেখি যে এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে 300-400 বছর পরে যে বিল্ডিং গুলোর অবস্থা যেটা হয়, ঠিক ওখানকার অবস্থাটা ঠিক তেমন স্টিল নাও এখনো আছে এটা। তো এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আফরান ভাই আপনার প্রথম ঘটনার জন্য, এবং আশা করছি আপনাদের ঘটনা ভালো লেগেছে। আমি একটু দেখি যে আপনারা কে কি লিখছেন। চলে যাবো এখন সরাসরি আফরান ভাইয়ের কাছে আরো একবার তার সেকেন্ড ঘটনাটার জন্য শুনে আসে। ধন্যবাদ রাসেল ভাই। যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির প্রতিস টিমের সদস্য সজীব এটা কালেক্ট করেছে। এই ঘটনাটি রাসেল ভাই রাজবাড়ি তো না, কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার ঘটনা এটা। আচ্ছা, তো ভেড়ামারার পাশ দিয়ে যে মানে পদ্মা নদীটা চলে গেছে, এই পদ্মা নদীর পাশে একটি গ্রাম রয়েছে। এই গ্রামের একজন ব্যক্তির নাম হলো আব্বাস। আচ্ছা, এই আব্বাস সাহেবের সাথেই 1995 সালের দিকে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি শেয়ার করবো। ওকে। তো আব্বাস সাহেব ওই সময়ে ওনার বয়স মানে কম ছিল, উনি তখন ইন্টারমিডিয়েটে পড়তেন ঘটনাটি যখন ঘটে আর কি। তো ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময় উনি ওই সময় কিছু টুকিটাকি ব্যবসাও করতেন। ওনার আসলে ওই সময় ওই যে মানে ব্রয়লার মুরগির যে ফার্ম, ওই কাজটা উনি করতেন আর কি। উনি যেটা করতেন সেটা হলো যে রাতের বেলা ওই মুরগির ফার্মের পাশেই মানে ভিতরে মানে ওনার থাকার জন্য একটা আলাদা একটা রুম করে নিয়েছিলেন, কারণ রাতের বেলা অনেক সময় শেয়াল বা কিছু প্রাণী এসে ওই মুরগির উপর এসে আক্রমণ করে আর কি। যার কারণে থেকে মানে ওই জিনিসগুলো পাহাড় রাতের বেলা যাতে এই ধরনের কোনো কিছু ঘটনা না ঘটে, এই কারণে উনি রাতের বেলা এসে ওখানে থাকতেন। আর ওনার ওই মুরগির ফার্মের পাশেই ছিল একটি পুকুর, এবং পুকুরের পাশেই ছিল একটি কবরস্থান। কবরস্থানটা অনেক পুরাতন কবরস্থান। আচ্ছা। তো স্বাভাবিকভাবে এমনিতে খুব একটা মানে ভয়ঙ্কর কিছু সচরাচর ঘটতো না আর কি ওই এলাকায়। এমনিতে উনি সাহসী ছিলেন, কিন্তু উনি তেমন কিছু কখনো দেখেন নাই। এর মধ্যে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হলো ওনার একজন ভাগিনা ছিল, নাম ছিল ইমন। ইমন কোনো কারণে বাসা থেকে খুব রাগারাগি করে বলে যে আমি মরেই যাব, এরকম বলে বাসা থেকে রশি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়, আমি গলায় মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করবো। আচ্ছা। কিন্তু গলায় ফাঁস দেওয়ার জন্য যখন গাছের ডালে দড়ি বেঁধেছে, আবার কি মনে করে মানে ফেরত চলে আসছে, একটু রাগ কমে গেছে, আবার ওই দড়িটা খুলে নিয়ে চলে আসছে বাসায়। আমার বাসার লোকজন পিছনে পিছনে গিয়েছিল যাতে দুর্ঘটনা না ঘটে। তো যার কারণে সে আর ফাঁসি দিয়ে আত্মহত্যা করেনি। কিন্তু এরপর থেকে ইমনের সাথে একটা ঘটনা ঘটা শুরু করে। ইমন প্রায় রাত্রে স্বপ্ন দেখে জেগে উঠতো এবং বলতো যে কেউ ওই জঙ্গলের ভেতর থেকে তাকে ডাকছে এবং বলছে যে তুই আত্মহত্যা কর। এরকম নাকি ও প্রায় বলতো, এবং অনেক সময় দেখতো মানে ওদের ওই ইমনের পরিবারের লোকজনের মানে ভাষ্য অনুযায়ী মাঝে মাঝে ইমন রাতের বেলা দরজা খুলে বের হয়ে যেত এবং হাতে ওই যে দড়ি নিয়ে। এখন ওই পরিবারের সদস্য তখন তাকে ঠেকাতো, তখন বলতো যে কি ব্যাপার, আমি কি করছিলাম আমি তো নিজেই জানি না। তখন তাকে পাহারা দেওয়া শুরু করে আর কি, যাতে করে ও রাতের বেলা একা একা বাইরে বেরোতে না পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রাসেল ভাই যে ও কিন্তু কিছুদিন পরে সত্যি সত্যি সুইসাইড করে। আচ্ছা। তো কেন কিভাবে ওর সাথে কারো কোনো ঝগড়াও হয় নাই, ওই যে একবার রাগারাগি হয়েছিল, এরপর আর কখনো কোনো বিষয়, এবং সে খুব স্বাভাবিকই ছিল, শুধু ওই একটা ব্যাপার ছাড়া যে সে রাতেরবেলা ওই মানে বাইরে চলে যেত। এই ব্যাপার ছাড়া তখন সবাই ধারণা করে, অনেক সময় আমরাও রাসেল ভাই শুনেছি এবং অনেকেই এটা হয়তো জানেন যে কেউ যদি একবার সুইসাইড করার চেষ্টা করে বা অ্যাটেম্প নেয়, ওই দড়িটা যদি থাকে বাড়িতে, তখন মাঝে মাঝে এই ধরনের ঘটনা কিন্তু আসলে ঘটতে পারে। এটা অনেকেই জানেন আর কি। এবং আমি আমার নানা বাড়ি যেখানে ছিল, আমার নানা বাড়ির পাশে এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা আমি জানি, অন্য কোনো সময় এক সময় বলবো আর কি। তো তখন সবাই ধরে নেয় যে ওই
প্রথমবার অ্যাটেম্প নিয়েছিল, ওই কারণেই সে মারা গেছে। এটা মানে গ্রামের প্রচলিত একটা বিশ্বাস অনুযায়ী এটা ঘটেছে, নিয়ে আসলে অন্য কারো মাথা ব্যথা ছিল না। তো তাকেও ওই আব্বাস সাহেবের মানে মুরগির ফার্মের মানে একটু দূরেই যে কবরস্থানটা, সেখানে দাফন করা হয়। এবং আব্বাস সাহেব ইমনকে খুব ভালোবাসতেন, ভাগিনা তো খুব ভালোবাসতেন আর কি। মাঝে মাঝে ওই মুরগির ফার্মে একই সাথে দুইজন ঘুমাতেন, গল্প করতেন সারা রাত। যার কারণে উনি নিজেও খুব মানে ভেঙে পড়েন তার ভাগিনার এই মৃত্যুতে। আচ্ছা, 7-8 দিন পর আব্বাস সাহেব হঠাৎ ওই মুরগি ফার্মে রাত্রি থাকাকালীন সময় হঠাৎ করে একটু স্বপ্ন দেখেন যে ইমন কবরস্থান থেকে বের হয়ে আসছে। বের হয়ে এসে ওই যে পাশে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে সে ঠিক যেমন গরু ছাগল যেভাবে পানি খায়, মানে মুখ লাগিয়ে পানি খায়, ঠিক ওইভাবে সে হামু দিয়ে সে পানি খাচ্ছে। তো এই জিনিসটা দেখে, মানে সে স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায়। এরকম সে কয়েকটা দিন দেখে এরকম এই ঘটনা, যে কবর থেকে বের হয়ে আসছে, মানে কবরস্থান থেকে বের হয়ে আসছে, এসে ওই পুকুরে সে পানি খাচ্ছে। তো এই মনে করেন একটা নিছক স্বপ্ন বা দুঃস্বপ্ন, ইমনের কথা অনেক চিন্তা করে সে খুব ভালোবাসতো, হয়তো এই কারণে সে এটা দেখতে পায়, কিন্তু এই স্বপ্নের আসলে ওনার কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এর কয়েকদিন পর রাসেল ভাই যেটা হয় সেটা হলো, উনি হঠাৎ কি মনে করে, ওই দিন আবার খুব গরম পড়েছিল, আবার চাঁদনি রাতও ছিল। তো ওনার যে রুমটা ছিল ওই মুরগির ফার্মের সাথে দেখা, ওই রুমের জানালা উনি খোলা রাখেন আর কি। তো জানালাটা ছিল ওই পুকুরের দিকে, এবং ওই দিক দিয়ে জানালা খোলা থাকলে পুকুরটাও দেখা যায়, দূরের কবরস্থানটাও দেখা যায়। তো উনি যখন জানালা দিয়ে রাতের বেলা ঘুম ভেঙে গেছে, উনি যখন তাকালেন, উনি দেখলেন যে কি যেন পুকুর ঘাটে পানি খাচ্ছে, এবং মনে হচ্ছে ঠিক ওই যে উনি যেভাবে স্বপ্ন দেখেছেন ওরকমই। উনি প্রথমে ধারণা করেছিলেন যে হয়তোবা কোনো প্রাণী ভাবে এরা পানি খাচ্ছে, কিন্তু ওনাকে ওনার মনে হচ্ছিল মানুষের মতো দেখা যাচ্ছে। এবং হঠাৎ ওই প্রাণীটা যখন পানি খেয়ে মাথাটা উঁচা করেছে, তখন এই আব্বাস সাহেবের সাথে চোখাচোখি হয়ে গেছে। এখন দেখে ওইটা আর কেউ না, ওইটা ওই যে স্বপ্নে দেখেছে ইমনকে, ওইটা সেই ইমন। এবং এটা দেখার পরে খুব ভয় পান, যদিও উনি সাহসী ছিলেন, কিন্তু হঠাৎ করে দৃশ্য দেখে তো যে কারো ভয় পাওয়ার কথা। উনি তাড়াতাড়ি ভয় পেয়ে জানালা বন্ধ করে দেন এবং দোয়া কালাম পড়া শুরু করেন। এবং উনি খুব ভালোভাবেই ফিল করছিলেন যে কেউ একজন এই মুরগি ফার্মের পাশ দিয়ে খুব হাঁটাহাঁটি করছে, মানে বারবার হাঁটাহাঁটি করছে, কেন ওখানে শুকনো পাতা ছিল, শুকনো পাতায় মরমর শব্দ হচ্ছিল। এবং আর একটা বিষয় রাসেল ভাই, সেটা হলো ওই মুরগিগুলো চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু উনি ভয়ে বাইরে যাচ্ছিলেন না। আচ্ছা, তো এটা ছিল মানে প্রথম দিনের ঘটনা, যখন উনি সামনাসামনি একদম প্রত্যক্ষ করেন। ওই ঘটনাটি উনি আবার পরিবারের সাথে শেয়ার করেন, আমি তো এরকম আগে কয়েকদিন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই যে বিষয়টা তো আমি দেখলাম। তখন হঠাৎ করে মানে এরপর থেকে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, প্রায় রাত্রেই ওই উনি যখন রাত্রে ওখানে ঘুমান মুরগি পাহারা দেওয়ার জন্য, তখন ওই বাইরে এসে ইমন ডাকাডাকি করে, আব্বাস মামা আমার কবরে থাকতে খুব কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি কবরের একটা পাশ ভেঙে দাও, মানে একটু ফুটো করে দাও, তাহলে আমার মানে আমি কবর থেকে বের হয়ে আসতে পারি। এটা একটা আজব এক ধরনের একটা কথা। তো উনি তো সাহসী লোক ছিলেন, তো উনি বুঝতে পারেন যে এটা আসলে দুষ্টু জিনের কাজ, ইমনের কাজ, এটা দুষ্টু জিনের কাজ। তখন উনি বলেন যে তোর যদি এতই ক্ষমতা থাকে এখানে উঠে, মানে এখানে আসার জন্য এই যে হাঁটাহাঁটি করছিস, তো তুই নিজেই তো কবর ভেঙে উঠে আসতে পারিস, তো এটা আবার বলার কি দরকার আছে? তখন মানে আর কোনো কথা বলে না, মানে আব্বাস সাহেব বুঝতে পেরেছে যে এটা আসলে দুষ্টু জিনের কাজ। আচ্ছা, তারপর থেকে রাসেল ভাই আব্বাস সাহেব যেমন রাতের বেলা ওখানে থাকা বন্ধ করে দেন, সেই সাথে আব্বাস সাহেবের সাথে কোনো কিছু আর ঘটে না, উনি স্বপ্ন দেখেন না, কিছু ঘটে না। হঠাৎ আপনি খবর পেলেন যে ওনার পাশের গ্রামের এক মুরব্বীকে জিনে ধরেছে। অনেকেই বলছে যে পাশে জিনে ধরেছে। আর আরো অদ্ভুত ব্যাপার হলো যে ওনাকে উনি যখন পজেসড হন, তখন তার গলার কণ্ঠস্বরটা নাকি ইমনের মতো হয়ে যায়। আচ্ছা, ইমনের অনেকেই ইমনের কণ্ঠস্বর চেনেন, ইমনের মতো কণ্ঠস্বর হয়ে যায়, এবং মানে অনেক ধরনের আজব আজব কথা বলেন। এখন সত্যি মানে আব্বাস সাহেব উনি এইটার সত্যতা যাচাই করার জন্য যান ওই পাশে।
এবং যে গিয়ে দেখেন ওই মুরব্বীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং যাওয়ার সাথে সাথে ওই মুরব্বী আব্বাস সাহেবের দিকে তাকিয়ে হেসে দেয় এবং বলে, এবং কথা বলা শুরু করে যে কে ভয় পেয়েছিলি, তোর সাথে আমি কথা বলতাম, যে মুরগি ফার্মে আসতাম, এই জিনিসগুলো যখন ওদের সাথে কথা বলে তখন উনি বুঝতে পারে যে উনি তো খুব সাহসী লোক, যে এটা মানে নিঃসন্দেহে এটা একটা দুষ্টু জিনের কাজ, এটা কোনো আত্মার কাজ না। তখন উনি পরামর্শ দেন ভালো কোনো মানে হুজুরের দিয়ে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য। এর মধ্যে এক রাত্রে রাসেল ভাই কি হয়, ওই মুরব্বী ওই শিকল ছিঁড়ে বের হয়ে যান। এখন বাড়ির লোকজন কোথাও খুঁজে মানে দেখা যায় নাই নাই নাই, হই হট্টগোল শুরু করে, সবাই মিলে খোঁজা শুরু করে, কেউ হ্যারিকেন নিয়ে, কেউ টর্চ নিয়ে খোঁজা শুরু করে, এবং সবাই মানে খুঁজতে খুঁজতে যখন ওই পুকুর পাড়ে যায়, ওই কবরস্থানের কাছে, তখন গিয়ে দেখে যে ওই মুরব্বী ওই পুকুর ঘাটে ঠিক যেভাবে ওই যে মানে গরু ছাগল যেভাবে পানি খায় ওইভাবে পুকুর থেকে পানি খাচ্ছে, ঠিক যেভাবে আব্বাস সাহেব দেখেছিলেন ইমনকে পানি খেতে। এই দৃশ্যটা উনি দেখেন। সবাই মিলে যখন মানে তাকে করা হয়, মানে যখন উনি টের পান, ওই মুরব্বী টের পান যে অনেক লোক কাছে চলে আসে, তখন উনি ওইখান থেকে এক দৌড়ে উনি কবরস্থানে চলে যান। কবরস্থানে গিয়ে ওই ইমনের কবরের পাশেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান আর কি। পরবর্তীতে রাসেল ভাই অনেক ট্রিটমেন্ট করার পরে ওই মুরব্বীও ভালো হয়েছিল, এবং আব্বাস সাহেব আর কোনো স্বপ্ন দেখেন নাই এই রিলেটেড। এবং এই ঘটনা ঘটার মানে এইটা হয়ে যাওয়ার পরে ওই এলাকায় ইমন রিলেটেড বা এই ধরনের ভৌতিক বিষয়, ওই কবরস্থান কেন্দ্রিক আর কোনো ঘটনা মানে ঘটে নাই বলে আমি পরে শুনেছি, আমার কাছে যেভাবে বলেছে আর কি। এখানে হচ্ছে একটা বিষয়, সেটা হলো এর আগেও একাধিকবার আমি বলেছি, বাবু ভাই বলেছিল কিছু বিষয়, যে এই যে মৃত্যুর পরে একই ব্যক্তিকে দেখা, এটা কিন্তু আত্মার কোনো বিষয় নয়, এটা স্রেফ দুষ্ট জিনের কাজ। অনেকে আমরা এটা ভুল করি, এটা কিন্তু দুষ্ট জিনের কাজ। আমরা যদি এটা সতর্ক থাকি তাহলে কিন্তু আল্লাহর অশেষ রহমতে যে আল্লাহর কালাম যেগুলো আছে এগুলো দিয়ে ভালো আল্লাহ ব্যক্তিদেরকে দিয়ে এটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায়, মানে ঝাড়ফুঁক করে ভালো করা যায়। এটা কোনো আত্মার ব্যাপার, এগুলো থাকে না। ভাই ওয়েলকাম ব্যাক, আশা করছি যে ভালো ছিলেন। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। হ্যাঁ রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে একজন ডাক্তারের, উনি বাংলাদেশের একটা পুরনো, মোটামুটি বেশ পুরনো একটা হসপিটালে আর কি, মেডিকেল কলেজে জব করেন আর কি। ওই সময় উনি আপনার ওখানে কর্মরত ছিলেন, এবং প্রথম দিকে আর কি ওনার লাইফের ফার্স্ট দিকের আর কি এক্সপিরিয়েন্স আর কি। আচ্ছা, যাই হোক, উনি একদিন ওখানে আপনার কাজ করছিলেন, উনি ডিউটিতে ছিলেন আর কি। তখন রাত হয়ে গেছে, আপনার মানে রাত প্রায় 8টা-9টা বাজে এরকম আর কি। ওনার নাইট শিফটে কাজ পড়েছিল আর কি। তো উনি যখন কাজ করছেন, ওই যে এটা ছিল উইংটা, যে উইং এ উনি বসতেন, সেই জায়গাটা বেশ নীরব। আচ্ছা, এবং তেমন কেউ ছিল না। তো উনি বলছেন যে বেশ উইন্ডি একটা নাইট, বেশ বাতাস চলছে এরকম সময়, তো বেশ শব্দ হচ্ছে। উনি শব্দগুলোকে আসলে নর্মাল শব্দই মনে করেন, ডাক্তাররা এসব ব্যাপারে খুব একটা আগ্রহী না সম্পর্কে। তো যাই হোক, তো উনি বসে আছেন, তো উনি হঠাৎ করে মনে হলো যে ওনার এখানে কেউ দাঁড়িয়ে আছেন, মানে দরজাটা যে আছে ওনার, ওই দরজার পাশে। আচ্ছা, তো উনি ওনার যে ছিল আর কি, অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম ধরে বললো, যে 2বার ডাক দিল, দেখলো যে কোনো কথা আসছে না। তো উনি এরপর বেরিয়ে যান, বেরিয়ে যে ওই দরজাতে উকিয়ে দেন, দেখেন কেউ নাই। তো উনি ভাবলো যে কিউরিয়াস কেউ নাকি এখানে, উনি আবার যে বসলেন। একটু পরে ওনার মনে হচ্ছে যে দরজার ওই পাশে কেউ আছে, কেউ সাউন্ড করছে আর কি একটা। আচ্ছা, তো তখন উনি মনে করছেন যে আসলে ব্যাপারটা কি। আর মহিলা মানুষ, বেশ আগের সময়, ওই সময় আর কি একটু ভয় পাওয়াটা স্বাভাবিক। এখন কিন্তু ডেজ যতদিন পার হচ্ছে, রাসেল ভাই মানুষের টাফ হয়ে যাচ্ছে, তো তখন টাফনেসটা এতটা ছিল না। তো উনি একটু ভয় পেলেন, লৌকিক ভয় পেলেন আর কি, অলৌকিক কিছু না। তো উনি দরজার বাইরে, মানে ওই দরজাটা পার হয়ে উকি দিলেন, দেখলেন যে কেউ নেই ওই পাশে। তো উনি এইবার করিডোর ধরে একটু হেঁটে গেলেন সামনে, দেখার জন্য এটা ঘটনাটা কি। মানে পুরো একটা শূন্য করিডোর, এখানে জাস্ট বাতাস চলছে, পর্দা উঠছে, আর কিছুই না। তো হেঁটে হেঁটে উনি যখন যাচ্ছেন, তো উনি ওই দেখলেন যে সিঁড়ি আর কি, নিচে গেছে আর উপরে গেছে, 2টা সিঁড়ি। দেখলেন ওই সিঁড়ির কোনায় মনে হচ্ছে কে একজন বসে আছে, লাইক বসে 2 হাত জোর করে বসে থাকলে যেরকম, এরকম একটা মানুষের মতো, বেশ মনে হচ্ছে একটা মানুষ, কিন্তু ছায়া ঘেরা আর কি, জায়গাটা দেখা যাচ্ছে না ঠিক মতো, আলো অন্ধকার টাইপের বসছে। তো উনি বললেন, এই কে এখানে, কে ওখানে, কে তুমি, কে এখানে, এবার ডাকতেছে। উনি কোনো শব্দ করছে না।
তো উনি আরেকটু হেঁটে গেলেন দেখার জন্য যে এটা কি কোনো রোগী বসে আছে এখানে নাকি কেউ মানে আছে তো হাসপাতাল অনেক সময় উল্টাপাল্টা মানুষ উঠে আসে। আচ্ছা, তো উনি কিছুটা উঠে গেলেন, দিয়ে দেখলেন যে ওখানে কেউ নাই। আচ্ছা, এবং উনি দেখলেন নেক্সট যে ল্যান্ডিংটা সেই ফুলের একটা মানে গাছের মতো ছিল টপ, সেটা পাশে আবার ওরকম বসা। আচ্ছা, তো এইবার উনি কিছুটা মানে ভয় পেলেন ব্যাপারটা নিয়ে, যেটা কেমন কথা যে একটু আগে দেখছে নাই, আবার ওপরে সিঁড়িতে বসা। তো উনি জিনিসটাকে অনেকটা মনে করলো যে অনেকটা ওনার কি কোনো মানে হেলুসিনেশন হচ্ছে কিনা জিনিসটা। আচ্ছা, আচ্ছা, এরকম চিন্তা করলো। তো এইটার থেকে একটা মানে উনি সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজছেন। রাইট, উনি চিন্তা করছে যে আমাকে কোনো হেলুসিনেশন হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। উনি তার কিছুদিন আগে এরকম একটা রহস্য উপন্যাস পড়েছিলেন, তো ওইটা নিয়ে ওনাকে আরো একটু টাচ করে গেছে জিনিসটা নিয়ে। তো এর মধ্যে উনি খেয়াল করলো যে ওই উপর থেকে ওনার নাম যে ছিল, ওনার নাম ছিল শোভা আর কি। তো ওনার নাম ধরে কেউ ডাকছে উপর থেকে, এবং নামের আগে ডক্টর কথাটা আছে, এবং একটা নারী কণ্ঠের মানে এরকম ডাক। আচ্ছা, এবং ওনার কাছে বেশ লাগলো যে মানে ওনার নাম ধরে বলছে ডাক্তার শোভা এরকম। তো উনি বেশ কিউরিয়াস হয়ে গেল, মানে ভয় পেলো আর কি জিনিসটা নিয়ে, যেভাবে ডাকছে, কে ডাকছে আমাকে, নাম ধরে ডাকছে উপরে। এবং উনি তখন ওই নামের ওই ডাকার সাথে সাথে হেঁটে হেঁটে উনি সিঁড়িতে উঠছেন। আচ্ছা, এরকম উনি সিঁড়িতে উঠতে উঠতে যেটা করলেন যে ওই যে হসপিটালে যে উপরে যে ছাদ, উনি কিন্তু ছাদে পৌঁছায় গেছেন। আচ্ছা, এবং ছাদে পৌঁছায় দেখলেন যে ছাদের মধ্যে মনে করেন যে বেশ আলো আধারি, লাইট ওখানে নাই খুব একটা, এবং দেখলো যে ওই ছাদের কোনায় একটা মহিলা দাঁড়ায় আছে। আচ্ছা, এবং মহিলাটা যে দাঁড়ায় আছে, মহিলাটা ওনাকে দেখে ডাকলো। আবার ডাক দেওয়ার পরে উনি যখন আরো কাছে গেছে, মহিলাটা আস্তে করে ওই ছাদের কোনা থেকে নিচে পড়ে গেল। উনি টপ করে উঠলো, মানে ওনার বুকের ভিতরে যে একটা মানুষ জলজন্ত ভাবে পড়ে যায় চোখের সামনে। তো উনি করলেন কি, দৌড়ে প্রায় কর্নারে গেলেন, রেলিং এর কর্নারে, এবং যে দেখলেন ওখানে কেউ নাই। আচ্ছা, নিচেও কিছু নাই, ইটস লাইক মানে পুরাই একটা শুনশান একটা জায়গা। এবং ওনার সাথে সাথে পুরো ঘুসবাম হয়ে গেছে, পুরো শরীরে দাঁড়ায় গেছে। তো উনি নিচে চলে আসলো হেঁটে হেঁটে, এবং প্রচন্ড ভয় পাইছে ওই জন্য। এখন তিনি ভয় পাচ্ছেন, এখন জিনিসটাকে কি মানে এটা অনেক এখন কিন্তু অন্যভাবে দেখার চেষ্টা করছেন নাকি? এখন না, উনি ঘটনার পরে একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি যেদিন ফিরে আসেন নিচে, তো উনি ওনার মেডিকেল লাইফের বেশ কিছু ঘটনা উনি বলতে বলতে এটা বলেছেন আর কি একটা। তো উনি যখন ফিরে আসেন, ফিরে এসে রুমে আর কি উনি আর ওইদিন কাজ করতে পারে না, খুব খারাপ ফিল করে বাসা যায়, এবং রাতের বেলা উনি ঘুমায় যান। ঘুমায় যাওয়ার পর উনি স্বপ্ন দেখতেছেন যে ওনাকে একটা রোগী বলতেছিল, একটা মহিলা এরকম ছিল, আসছিল চিকিৎসার জন্য, বলছে যে আমাকে মানে ওরা মানে খুব অসুস্থ ছিল আর কি মহিলা, তার মানে একটা লেবার হয়েছিল আর কি, লেবারের পরে তিনি মানে মানে এটা কি বলা হয়, পোস্ট লেবার সিচুয়েশন। তো ওনাকে বলছিল যে মানে আমাকে ইঞ্জেকশন দিয়েন না, আমি ইঞ্জেকশন দিলে আমি হয়তো বাঁচবো না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু উনি ওনার রেসপন্সিবিলিটি ছিল বা ওনার কাজ ছিল, এটা উনি করছেন ইঞ্জেকশনটা, কারণ ওইটা দিতেই হতো আর কি। যাওয়ার পর ওই দিন রাত্রে রোগীটা মারা যায়। ঠিক আছে, এবং উনি স্বপ্নে দেখতেছেন রাত্রেবেলা যে ওই রোগীটা তাকে বলছে যে আপনাকে আমি বলেছিলাম আমাকে ইঞ্জেকশনটা না দিতে, আপনি ইঞ্জেকশন দেওয়াতে আমি মারা গেছি। আচ্ছা, এটা উনি উনি মানে উনি স্বপ্নে দেখছেন আপনি আমাকে কেন এই কষ্টটা দিলেন, আমাকে কেন কষ্ট দিলেন। আচ্ছা, তো উনি ঘুম থেকে ধাক করে উঠে পড়েন, উনি চিন্তা করেন যে আসলে জিনিসটা কি ঘটছে, এটা কি আমার মনের কোনো অপরাধ বোধ, কারণ আমি তাকে যেটা দিছি সেটা দ্যাট ওয়াজ মেন্ট টু বি, এটা একটা মানে ইট ওয়াজ এ ট্রিটমেন্ট। এবং তাকে ডাক্তার, আরো সিনিয়র ডাক্তার, উনি তো নতুন অ্যাপয়েন্টেড, ইটস নট হার জব, উনি জাস্ট অর্ডার পালন করছেন, এটা কেন হলো। তো উনি বলছে যে এরপর থেকে ওনার কাছে মানে প্রায় মনে হতো যে কেউ ওখানে মানে ওই সিঁড়িটাকে উনি এড়ায় চলতো, যে ওই জায়গাটাতে কেউ একজন ওনাকে হুইসপার করতো আর কি, এরকম ওনার কাছে লাগতো সবসময় মনে হয়। আচ্ছা, উনি কি শেষ পর্যন্ত এই ব্যাখ্যাতেই ছিলেন যে ওনার এই জিনিসটা আসলে অপরাধ বোধ থেকে, উনি নিজের বোধ থেকে ওনার নিজের মধ্যে মনে হয়, বাট উনি বলে যে এক্সপিরিয়েন্স শি হ্যাড দ্যাট ডে, বলে আমি পুরোপুরি একটা মানে রিয়েল স্টেটেই ছিলাম, ওখানে এমন কোনো স্টেট ছিল না যে আমার এরকম কোনো হ্যালুসিনেশন হবে বা সামথিং লাইক দ্যাট। আই ওয়াজ ইন দ্য রিয়েল স্টেট, মানে আমি একদম বাস্তবেই ছিলাম। সো সামথিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, এবং উনি কিছুটা মানে প্যারানর্মাল জগতে বিশ্বাস করেন আবার করেন না, উনি শুনে থাকেন। উনি আরো কিছু আমার এরকম ঘটনা বলেছিলেন ওনার লাইফে, এরকম যেমন উনি মানে এরকম মানে উনি ওনার লাইফে দেখেছেন যে অপারেশন থিয়েটারে রোগীকে উনি খেয়াল করেছে, ওনার মনে হয়েছে যে হি স সামথিং লিভিং দ্য বডি লাইক দ্যাট, সামথিং লিভিং মানে শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেছে। আচ্ছা, ওনার মনে হয়েছে উনি মানে এটা পেশেন্ট না, উনি দেখছেন। আচ্ছা, ওনার মনে হচ্ছে পেশেন্টের শরীর থেকে কিছু বেরিয়ে গেল, এবং পেশেন্ট ওই সময় খুব আনস্টেবল কন্ডিশনে চলে গেছিল, হার্ট রেট খুব ড্রপ করছে স্টাফ লাইক দ্যাট। এবং পরবর্তীতে যখন মানে ওনাদের হার্ট রেটটা ব্যাক করে সবকিছু নরমাল হয়, ওনার কাছে স্পষ্ট নাকি মনে হয়েছে যে পেশেন্টটা কোথা থেকে ব্যাক করে আসছে।
সামথিং লাইক দ্যাট। তো এগুলো নিয়ে উনি এখন অনেক স্টাডি করেন যে মানুষের না মানে ওনার মানে শেষ পর্যন্ত উনি এখন যেটা বিশ্বাস করছেন সেটা হচ্ছে অনুশোচনাবোধ। অনুশোচনাবোধটা হচ্ছে ওনার ভেতরে কাজ করে আর কি, এটা কিন্তু উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন। আচ্ছা, নিজেই বলছেন, আবার নিজেই বলছেন সামটাইমস এইভাবে মানে রিলিফ পাওয়া যায়। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না? সবাই বলে আপনি ভালোর দলে, আর আমিও সেটাই বিশ্বাস করি। আমি জাকিয়া বনশ্রী থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার এক মামা শ্বশুরকে নিয়ে। ঘটনাটা ভয়ের কিনা জানি না, বাট নিঃসন্দেহে অস্বাভাবিক। শুরুতেই আমি বলবো ঘটনার সব ক্যারেক্টার এবং প্লেস গুলোর কথা, কারণ আমি চাই যে কোনো লিসনার যদি ঘটনাটি সম্পর্কে আরো বেশি ইন্টারেস্টেড হন যেন ওনারা সরাসরি ওখানে যেয়ে ঘটনাটি দেখতে পারে। তো যাই হোক, সরাসরি ঘটনায় চলে আসি। যার ঘটনা, তিনি আমার বড় মামা শ্বশুরের খুব কাছের ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড। ওই মামার নাম জামাল উদ্দিন। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানার ফকির বাজার গ্রামে। আর আমার নানা শ্বশুরের বাড়ি তার পাশের গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে দক্ষিণ গ্রাম। তো পাশাপাশি দুটো গ্রাম। ওনারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছেন এবং দুটি গ্রামই ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি। ওই এলাকার সকলেই ঘটনাটি সম্পর্কে জানে। সময়টা যখন ঘটনাটা ঘটে, সময়টা 1985 সালের দিককার কথা, যখন জামাল উদ্দিন মামার বয়স 21-22 বছর এবং আমার বড় মামা শ্বশুরও সেম এইজের। ওই সময়টাতে সাডেনলি কলেরা এবং ফিভার হয়ে জামাল উদ্দিন মামা মারা যান। তো মারা যাওয়ার পরে যেহেতু আমার নানা শ্বশুরের পরিবার তাদের খুব কাছের ছিল, তারা সরাসরি থেকে জানাজা, দাফন কাফন এবং কবর দেওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন করে। তো আমার নানা শ্বশুর যিনি জানাজা এবং দাফন কাফনে অংশগ্রহণ করেন, উনি ওই ঘটনার সাক্ষী, উনি এখনো বেঁচে আছেন। এছাড়াও রিলেটিভ সহ গ্রামের অনেক লোক যারা ওই সময় উপস্থিত ছিলেন তারাও এখনো বেঁচে আছেন এবং তারাও ঘটনাটার সাক্ষী। একটা সময় পর্যন্ত নিয়মিত কবর জিয়ারত, দোয়া কালাম, বিভিন্ন সময় মিলাদ দেওয়া, দেখাশোনা এগুলো চলতে থাকে। সময়ের সাথে সাথে ধীরে ধীরে এগুলো কমে আসে। তো আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন ঘটনা হলো, যে মানুষটা মারা গেল সেখানে তো সব শেষ হয়ে গেল, এখানে আবার ঘটনা কি? বাট ঘটনাটি বেসিক্যালি ওখান থেকেই শুরু হয়। জামাল উদ্দিন মামা মারা যাওয়ার আনুমানিক 7-8 বছর পরে, নিয়ার অ্যাবাউট 92 or 3 এই সময়ের কথা, একদিন সকালবেলা 10টা-11টা হবে। ওই সময়ে জামাল উদ্দিন মামা ইন্ডিয়ার পাশের যে বর্ডারটা আছে ওই বর্ডার দিয়ে কোনো ধরনের কাপড় চোপড় ছাড়া একেবারে উলঙ্গ অবস্থায় হেঁটে হেঁটে গ্রামের দিকে আসতেছে। তো ওনাকে দেখে একটু প্রথমত চিনতে কষ্ট হলেও পরবর্তীতে সবাই ওনাকে চিনতে পেরেছে। তো যেহেতু সময়টা সকাল 10টা-11টা, ওই সময়ে মাঠে অনেক লোকজন ছিল, কৃষিকাজে গরু চড়াচ্ছিল এরকম লোকজন। তো তারা সবাই ওনাকে দেখে মানে জিন ভূত মনে করে, অনেকেই দৌড়ে বাড়িতে চলে যায়, কেউ ওই জায়গায় ফেন্ট হয়ে যায়। এবং জামাল উদ্দিন মামা যেটা করে সেটা হচ্ছে উনি সরাসরি আমার নানা শ্বশুরের বাড়িতে চলে আসেন। এসে আমার নানা শ্বশুরের ঘরের পাশে একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটাতে উঠে বসে থাকেন। উনি কারোর সাথে কোনোভাবে কথাবার্তা বলেন না। তো আমার মামা শ্বশুর এবং আমার নানা শ্বশুর ওনারা ঘটনাটা দেখে তো ওনারাও মানে খুবই খুবই অস্বাভাবিক একটা ঘটনা। ওনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না যে কিভাবে সম্ভব যে মানুষটাকে আমরা নিজের হাতে জানাজা পড়ালাম, গোসল করালাম, দাফন কাফন করালাম, সেই মানুষটা কিভাবে 7-8 বছর পরে ফিরে আসতে পারে। ওনারা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ওনারাও প্রথমত বিষয়টিকে জিন ভূতের কোনো কিছু মনে করছিলেন। যাই হোক, একটা সময় পরে আমার নানা শ্বশুর তার বাবা মাকে তার বাড়িতে সংবাদ দিলেন। তার বাবা মা আসলেন এবং ইতিমধ্যেই গ্রামের অনেক লোক জড়ো হয়ে গেল তাকে দেখার জন্য এবং ঘটনাটি জানাজানি হয়ে গেল। তো তার বাবা মা এসে তারাও প্রথমত একটু কনফিউজড, এন্ড দেন তারা জামাল উদ্দিন মামার একটা জন্মদাগ ছিল সেটা দেখে তার সাথে কথাবার্তা বলে আরো কিছু বিষয় নিশ্চিত হয়ে তেনারা এইটুকু নিশ্চিত হলেন যে এটা জামাল উদ্দিন মামা। তারপরে ওনারা জামাল উদ্দিন মামাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে নিয়ে গেলেন। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে একটা দীর্ঘ সময় পর্যন্ত সবাই ওনার সাথে অস্বাভাবিক আচরণ করতো, কারণ ওনাকে কেউ স্বাভাবিক মানুষ হিসাবে মনেই করতো না। সবাই মনে করতো যে উনি জিন ভূত বা কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, আমরা আসলে অভ্যস্ত হয়ে যাই সবকিছুতেই একটা সময়। ধীরে ধীরে জামাল উদ্দিন মামার সাথেও সবাই স্বাভাবিক আচরণ, সাধারণ আচরণ করতে থাকে। তো এবং এরপর থেকেই জামাল উদ্দিন মামার লাইফে শুরু হয় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটা। যেমন উনি যদি কোনো জিনিস পছন্দ করে, কারো কোনো জিনিস পছন্দ করে, যেমন ধরেন আপনার কোনো শখের জিনিস বা খুব ফেভারিট জিনিস, সেটা উনি কিভাবে যেন বুঝে যায় যে এটা মানুষের ফেভারিট জিনিস। যেমন একটি ঘটনা আমি বলতে চাই। গ্রামের একজন লোক যার একটি মোটরসাইকেল ছিল, সেটি তার খুবই পছন্দের। তো জামাল উদ্দিন মামা তার কাছে তার ওই মোটরসাইকেলটি চাইলো, কিন্তু ভদ্রলোক দিল না জামাল উদ্দিন মামাকে মোটরসাইকেলটা। না দেওয়ার পরে একদিন পরেই তার মোটরসাইকেল গায়েব। তো
মোটরসাইকেল চুরি করতে জামালউদ্দিন মামাকে কেউ দেখে নাই, নিয়ে যেতেও কেউ দেখে নাই, কিন্তু মোটরসাইকেল জামালউদ্দিন মামার বাড়িতে পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে ওনাকে যথারীতি ধরে এনে গ্রাম্য সালিশ বিচার এবং ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। শিকল দিয়ে বেঁধে রাখার পরে শিকলের জায়গায় রাতটা পার হতেই জামালউদ্দিন মামা তার বাড়ি। এরকম অনেক ঘটনা ঘটেছে যে ওনাকে এই ধরনের ঘটনায় 4-5 বার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং একই ধরনের ঘটনায় উনি 6-7 বার ওনাকে থানায়ও নিয়ে যাওয়া হয়েছে। থানায় ওনাকে আটকে রাখা হলে একইভাবে উনি আগের দিন নিয়ে যায়, পরের দিন উনি বাড়িতে চলে আসে। কিভাবে চলে আসে, কিভাবে ছুটে, এগুলোর কোনো উত্তর ওনার কাছ থেকে পাওয়া যায় না এবং থানা থেকেও এগুলোর কোনো সদুত্তর পাওয়া যায় না যে উনি কিভাবে ছুটে গেল বা কিভাবে উনি বের হলো। তো যাই হোক, এছাড়া জামালউদ্দিন মামার এখন তো নিয়ার অ্যাবাউট 60 বা 65 বয়স। উনি বিয়ে করেছেন, ওনার 2টি মেয়েও আছে, তাদেরকেও উনি বিয়ে দিয়েছেন। জামালউদ্দিন মামা কিছুই করেন না বা কারো কাছ থেকে দান বা ভিক্ষা কিছুই চান না, কিন্তু ওনার সংসার দিব্যি বহাল তবিয়তেই চলে। বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে যে আমার হাজবেন্ড বা আমরা যখন ওনার বাড়িতে গেছি, উনি কোনো বাজার নাই, মামি হয়তো ওনাকে বলছে ঘরে তো কিছুই নাই, আত্মীয় স্বজন আসছে, কি করি? জামালউদ্দিন মামা খুবই নিশ্চিন্ত একটা ভঙ্গিতে বলতো চলে আসবে, সব চলে আসবে। এবং দেখা যেত যে ঘন্টাখানেকের মধ্যেই একজন লোক প্রচুর বাজার, মুরগি, 4-5টা মুরগি, গরুর গোশ, পোলাও চাল ইত্যাদি সহ নানান ধরনের বাজার নিয়ে চলে আসে। জামালউদ্দিন মামাকে কখনোই প্রশ্ন করে এর কোনো সদুত্তর পাওয়া যায় না যে এই লোকটি কে বা বাজার থেকে কখন কিভাবে এই জিনিসগুলো আসলো, কোথা থেকে আসলো। আরেকটা ব্যাপার হয় যে জামালউদ্দিন মামাকে এছাড়াও উনি যে মারা যাওয়ার পরে ওনাকে কবর দেওয়ার 7-8 বছর পরে উনি আবার আসেন, এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অনেক লোক, ইভেন আমার হাজবেন্ডও তাকে কয়েকবার জিজ্ঞেস করেছে। আমার হাজবেন্ডকে উনি খুবই আদর করেন ভাগদা হিসাবে, কয়েকবার জিজ্ঞেস করেছে যে মামা আপনি এই সময়টাতে কোথায় ছিলেন। জামালউদ্দিন মামা এটার কোনো উত্তর দেন না এবং উনি খুবই অপছন্দ করেন এই বিষয়ে ওনার সাথে কেউ কথা বললে। এমনকি একবার উনি আমাদের বাসায় এসে, আমার যে ছোট দেবর তার একটা খুব পছন্দের ক্যামেরা ছিল, উনি ওইটা চাইলো, তো আমাদের যথারীতি তাকে ক্যামেরাটা দিল না। না দেওয়ার পরের দিন ক্যামেরা নাই। ক্যামেরা যখন নাই তখন আমরা যেহেতু ওনার সম্পর্কে জানি, ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে মামা এরকম ক্যামেরাটা, তখন উনি হেসে দিয়ে ক্যামেরাটা আবার আমাদেরকে দিয়ে গেল। একটা ব্যাপার হয় যে জামালউদ্দিন মামা উনি কখনো কালারফুল কাপড় পরেন না, উনি সবসময় সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরেন। আর উনি কখনো সাধারণ পুরুষ নিরামিকে খাবার দাবার খান না, উনি সবসময় বদনা দিয়ে পানি খান এবং যে প্লেট বাসন উনি ইউজ করেন সেগুলো সবই কাঁসার। আর একটা ব্যাপার হয় উনি বিভিন্ন সময় উনি গায়েব হয়ে যান, 2 মাস, কখনো তারও বেশি সময় বা কখনো তার কিছু কম সময় উনি গায়েব হয়ে থাকেন। কোথায় যান এইটারও উত্তর উনি কখনো দেন না। তো একবার উনি এরকম গায়েব হয়ে গেছেন, তো সেই সময়টাতে ওনাকে খোঁজাখুঁজি করতে করতে ওনার যে বাড়ি আর কি, ওনার যেখানে ফকির বাজারের পাশে একটা রাবার বাগান আছে, যেটা নাম ওই এলাকার লোকজন সবাই জানেন, ওনাকে খোঁজাখুঁজি করতে করতে 7-8 দিন পরে ওনাকে পাওয়া যায় যে উনি ওই রাবার বাগানে একটা দোলনার মতো জিনিস গাছের সাথে ঝুলিয়ে ওখানে উনি শুয়ে আছেন এবং ওখানে আরো 7-8 জন লোক যারা রান্না বান্না করছে এবং নিয়মিত ওনাকে খাওয়াচ্ছে। সেই লোকগুলোকে ওই এলাকার কেউ চেনে না, ওনারা কোথা থেকে আসছেন বা কারা ওনারা কেউ চেনে না, কিন্তু ওই লোকগুলোর সাথে জামালউদ্দিন মামা থাকে। এবং এটা ওনাকে যখন এভাবে পাওয়া যায় তখন আমার হাজবেন্ড এবং তার আরো 2 ফ্রেন্ড ওখানে যায়, যে মামাকে বলে যে আমরাও তোমার সাথে থাকবো একদিন। বাট মামা বলে যে না, তোরা ছোট মানুষ, তোরা এখানে থাকতে পারবি না, তোরা চলে যা। ওদেরকে কোথা থেকে ওনার কাছে এগুলো আসে কেউ জানে না, ওদেরকে অনেক চকলেট দিয়ে বিদায় করে দেয়। তো ঘটনাটা আসলে ভয়ের হয়তো বা না, বাট আমার যখন বিয়ে হয়, আমি বিয়ের পরে এই ঘটনাটা শোনার পরে আমি এটা প্রথমত কোনোভাবেই মেনে নিতে পারি না, কারণ আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে মানুষ মারা যাওয়ার পরে আর কখনো ফিরে আসবে না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো আমি এই প্রশ্ন অনেকবার মিলানোর চেষ্টা করেছি যে কিভাবে একজন মানুষ মারা যাওয়ার 7-8 বছর পরে ফিরে আসতে পারে। এই প্রশ্নের আমি কোনো উত্তর আজও খুঁজে পাইনি। যদি আপনাদের কারো জানা থাকে, একটা যেটা এতদিন দেখি নাই, তো হঠাৎ করে দেখলাম, তো জিজ্ঞেস করতেই পারি এলাকায়। তো আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কি এখানে নতুন, আপনাকে নিয়োগ দিচ্ছে? তো সে আমাকে বললো, সে আমার কোনো রেসপন্স দেয় নাই, রিপ্লাই দেয় কথা। আমি চলে আসতেছি, তো পিছন থেকে সে ডাক দিল, একটু মোটা গলায় সে ডাক দিল যে বাবা একটু এদিকে আসো। তো আমি তার কাছে গেলাম, তো গিয়ে বললাম জি আঙ্কেল বলেন। তো বললো যে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম যে কি কথা? সে বললো যে আমার একটা কাহিনী আছে, সেটা আমি তোমাকে বলতে চাই। আচ্ছা। তো আমি বলতেছিলাম দেখেন এসব আমাকে এখন বলে লাভ নেই, আমি বাসায় যাবো, এমনি রাত 12টা 12:30 বেজে গেছে। তো সে আমার বলতেছে যে না তুমি একটু শুনে যাও, এত টাইম অপচয় করলা, তা আরেকটু করো। তো আমি তার পাশে বসলাম আর কি, একটা বেঞ্চ ছোট, তো এটা বেঞ্চ বলা যায় না, ওয়াল টাইপের। আমি সেখানে বসছি, বসার পরে সে আমার বলতে শুরু করলো, সে তার বাড়িটা কি নওগাঁতে। তো সে আজ থেকে 12 বছর আগে, তখন আর কি, সেই সময় থেকে 12 বছর আগে সে তার একটা চার দোকান ছিল।
তো তার বাড়িটা হাইওয়ের পাশে, তার চার দোকান, আর বাড়িটা হাইওয়ের সাথে। আচ্ছা। তো সে চার দোকান বন্ধ করে রাত্রে 11টা কি 11:30টার দিকে বাড়িতে ফিরে। যে প্রতিদিনের মতো সে, ও রাসেল ভাই এখানে একটা কথা বলে রাখি, এই কথা যখন সে আমাকে বলতেছিল আমার খুবই বিরক্ত লাগতেছিল। তো আমি বললাম যে আমি বাসে চলে যাবো আঙ্কেল, আরেকদিন শুনবো আপনার কথা। তো সে বলল না। তো আমি আসলে একটা সিগারেট বাইর করি পকেট থেকে, যে সিগারেটটা খাওয়ার জন্য। সে আমাকে বললে তুমি চুপ করে বসে আমার ঘটনাটা শুনো আর সিগারেট জ্বালাবা না, আমি সিগারেট খাই না, লোকটা আমাকে বললো। তো আমি বাম হাতে, আমার ডান হাত থেকে বাম হাতে সিগারেটটা নিয়ে তার কার কথা বসে বসে শুনতেছিলাম। তো সে বললো এক রাতে আমি প্রতিদিনের মতো 11:30টার দিকে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দিচ্ছি। তো হাইওয়ে ধরে যখন বাড়ির পথে রওনা দিচ্ছি তখন দেখি রোডের মাঝখানে একটা বৃদ্ধা মহিলা তার মাথাটা কোলের ভিতরে নিয়ে উকুন বাজতেছিল। তো উকুন বাজতেছিল আর ওই মাথাটা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিচ্ছে। আচ্ছা, এই জায়গাটা আমার বিশ্বাস করতে সমস্যা হয়েছে, এই জন্য আমি তখন জিজ্ঞেস করেছিলাম। তারপরে বলেন। বাট এই ঘটনাটা ওই দারোয়ান চাচা বলছেন। হ্যাঁ, ওই চাচা আর কি বলতেছিলাম। আচ্ছা, অদ্ভুত একটা হাসি দিচ্ছে। আচ্ছা, তো হাসি দিলে উনি আবার কি খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে উনি একটা দৌড় দেয়। তো যেহেতু হাইওয়ের ভিতরে, সে দৌড় দিলে তাকে নাকি একটা ট্রাকে ধাক্কা মারে। তার ভাষায় ছিল লরি। একটা ধাক্কা মারলে সে ওইখানে পড়ে যায়। এই বলে সে চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা তারপর কি হয়? যেহেতু অদ্ভুত একটা জিনিস, আমি জিজ্ঞেস করলাম তারপর কি হয়। সে আমাকে বলল যে তারপর আমি ঘটনাস্থলে মারা যাই। এই কথা শুনে আমার কেমন একটু অবাক লাগলো, যে সে যদি মারা যায় সে আমাকে কিভাবে বলতেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম কি বলেন এসব? কয় দেখো বাবা আমার দিকে তাকে, সত্যি কিনা। তো তিনি যখন মাথাটা উঠালো আমার দিকে তাকালো, দেখি সে কিন্তু ঘটনাটা নিচের দিকে তাকায় বলতেছিল। সে যখন মাথাটা উপর দিকে তাকায় আমার দিকে তাকালো, দেখলাম যে তার সারা মুখ একটা কিছুতে অ্যাক্সিডেন্ট হলে যে অবস্থা হয়, সারা মুখে রক্ত মাখা, আর তার মাথা থেকে মজক গুলা গলে গলে পড়তেছে। তো এই ঘটনা দেখার পরে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি নাই। তো জায়গার উপরে আমি সেন্সলেন্স হয়ে ওখানে পড়ে যাই। তো আমার কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না রাসেল ভাই। তো হঠাৎ করে আজানের শব্দে আমার আর কি হুশ ফিরে আসে। তো আমি মাথা ওইখান থেকে, মানে মাথাটা এত ভার হয়েছে যে আমি মাথাটা করতে পারি না, মানে সোজা দাঁড়াতে পারি না কোনো মতে। আমি বাসায় যাই, বাসাটা আমার বেশি দূরেও না। তো বাসায় যাই আমি মাথায় পানি দিলে কাউকে কিছু না বলে শুয়ে পড়ি। তো কিছুদিন শরীর খারাপের পর আমি এই ঘটনাটা আমার বন্ধু বান্ধব মানে আত্মীয় স্বজন কাউকে বললেও তারা কেউ বিশ্বাস করতে চায় না ঘটনাটা, যেহেতু অবিশ্বাসী একটা ঘটনা। তো সে বিশ্বাস করতে চায় না। লাস্টে শেষকালে আমি একটা হুজুরকে বলি এই ঘটনাটা, ইমাম সাহেবকে, যে ইমাম সাহেব আমার সাথে তো এরকম একটা ঘটনা ঘটছে, তো কেন এরকম ঘটলো? তো তিনি আমাকে বললেন যে তুমি রাত বেরাতে যে চলাফেরা করো, তোমার পিছে খারাপ কিছু ফলো করছে। তো এই জিনিসটা থেকে তোমার মুক্তি পেতে হবে, নয়তো এই জিনিসটা তোমাকে জ্বালাতন করবে বিভিন্ন রকমের। এই জিনিসটা আমি বললাম যে এই জিনিসটা কি আর কেউ দেখছেনি? কয় না, এই জিনিসটা তো এদিকে এরকম না, অন্য কিছু হতে পারে, কিন্তু এরকম কোনো কিছু এখনো ঘটে নাই। তবে তোমার সাথে যেহেতু ঘটে তোমার পিছনে খারাপ কিছু আছে। তো তিনি আমাকে একটা লাল সুতো দেয় পরে, সুতো আমার কায়াঙ্গুলে, বাম হাতে কায়াঙ্গুলে বেঁধে দেয়। তো বেঁধে বলে এটা 7 দিন পরে তুমি এটা নদীর জলে ফেলে দিবা ভোরবেলা। তো আমি রাসেল ভাই ওই কায়াঙ্গুলের রশিটা আর কি 7 দিন ব্যবহার করে আর কি ভোরবেলা নদীর জলে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আল্লাহর রহমতে বর্তমানে আর কোনো সমস্যা হয় নাই। এই ছিল আমার ঘটনা। আচ্ছা, আপনার এই ঘটনাটা যে আপনি বললেন আপনি নিজের চোখে দেখেছেন এটা না? জি, এটা আমি নিজের চোখে দেখতে। যেহেতু রাসেল ভাই একটা কথা কি, এখানে আমি নিজেকে প্রথম বিশ্বাস করতে পারিনি। যখন আজান দিল আমি উঠলাম, পড়ে গেছে, ওখান থেকে উঠলাম। আমি নিজেকে প্রথম ভেবেছিলাম যে হয়তো আমি কোনো ভুল দেখেছি অথবা করেছি, কিন্তু আমার ওই জিনিসটা খেয়াল আছে যেহেতু আমি ডান হাত থেকে সিগারেটটা বাম হাতে নিয়েছি আর সেইখানে বসেছিলাম যেখানে সে আমাকে বলতেছিল। তা আমি যদি ডান হাত থেকে বাম হাতে নিয়ে হঠাৎ করে পড়ে গেলাম। তো আপনি যেটা দেখেছেন সেটা অস্বাভাবিক না? আপনার কাছে মনে হয় না যে অস্বাভাবিক জিনিসটা? জি, এই জিনিসটা আসলে সত্যি মানে বলতে গেলে মানে অবিশ্বাসী আগে ঘটনা। দেখেন একটা জিনিস, যে একটা মৃত ব্যক্তি সে বলতেছিল সে মারা গেছে শেষকালে, কিন্তু সে প্রথম আমাকে ঘটনাটা শুরু করলো। এর ভিতরে একটা প্যারানর্মাল কিন্তু জিনিস ছিল, যে সে একটা মাথা দেখেছিল, ওইটা একটা অবিশ্বাসীয় জিনিস না, সেটা বুঝতে পেরেছি। তার যে চেহারাটা সে যেভাবে দিছে, আমার শরীরের উপর প্রশ্ন এখন দাঁড়িয়ে গেছে, যে তার যে চেহারাটা যে দেখে তার পুরো রক্তে লাল। না, আমি আপনাকে অবিশ্বাস করছি না, আমি জাস্ট আপনাকে জানার জন্য বললাম। আপনার ফ্যামিলিতে এছাড়া আপনার অনেক ঝামেলা আছে, আপনি বলছেন আপনার মা যখন আপনাকে ভাই মনে হয় মানে আমার জন্মের আগে আর কি। জি জি, কি জানো ঝামেলাটা? ওইটা হচ্ছে যে রাসেল ভাই, আমার ভাইয়ের তখন 4-5 বছর বয়স, বড় ভাই আর কি, আমার বড় ভাই। জি।
তো 4-5 বছর বয়স। তো আমরা যে এলাকায় গঠন করতে যাই একটু আগে আমি বললাম, সেই এলাকাতে আমরা থাকতাম। তো অন্য সাইডে ওইখানে একটা গাছ, সেই কথাটা আমি আপনার বলি না আর কি, তাল গাছ, বট গাছের উপর তাল গাছ। তো বট গাছের উপর একটা তাল গাছ, তো ওইখানে একটা বেকারি আছে। তো ওই সাইডে আমাদের বাসা ছিল। তো ওই বাসাটা আপাতত নেই, মানে ওইখানে ভাড়া থাকতাম আমরা। তো ওইখানে আমরা ভাড়া থাকি। তো আমার খালা খুব অসুস্থ ছিল। আমার একটা খালাতো ভাই ছিল, আমার বড় ভাইয়ের বয়সী। তো তিনি, আমার আম্মু সন্ধ্যার মানে দুপুর বেলা আর কি, একটা ভিক্ষুক আসে। আমার আম্মু তখন গর্ভবতী। তো ভিক্ষুক আসে, এসে জিজ্ঞেস করে যে মা ভিক্ষা দাও। তো আমার মা আম্মু তাকে ভিক্ষে দেয়। ভিক্ষে দেওয়ার পরে তো আম্মু যাক, ভিক্ষুক চলে যায়। চলে যাওয়ার পরে আম্মু আর কি সন্ধ্যার পরে আর কি 2টা বাচ্চা দেয়। যেটা আমার আন্টি অসুস্থ, তার ছেলে আর কি আমার আম্মুর কাছে থেকে গেছে। তো তাকে পাশে রেখে, আমার বড় ভাইকে পাশে রেখে আম্মু শোয়, সে ঘুমায় আর কি। তো হঠাৎ করে সে রাত্রে স্বপ্ন দেখে যে ওই ভিক্ষুকটাই তার কাছে আবার আসছে। তো আম্মু বলছে যে আপনাকে না একবার ভিক্ষা দিলাম। ও এর ভিতরে কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আম্মুরা বলতেছে স্বপ্নের ভিতরে যে তোর কাছে চাইলাম, তুই দিলি না। আম্মু বলতেছে যে আপনাকে আমি দুপুরবেলা ভিক্ষা দিলাম, আবার আপনি কি চান? তো বলতেছে তোর দুই পাশে যে 2টা বাচ্চা আছে তার ভিতর থেকে আমাকে একটা দিয়ে দে। তো আম্মু বললো যে না, এখান থেকে একটাও দেওয়া যাবে না, এটা আমার বোনের ছেলে আর এটা আমার ছেলে, তো এটার ভিতরে কাউকে একটাও দেওয়া যাবে না। তো সে বলতেছে না, আমি ছাড়া যাবো না, কোনো মতে যাবো না, আমাকে একটা দিতেই হবে, 2টার ভিতরে একটা দিতে হবে। তা আম্মু তো কোনো মতে দিবে না। তো লাস্টে অনেক আর কি স্বপ্নের ভিতরেই মানে জোরাজোরি হওয়ার পরে আম্মু বলে ঠিক আছে, তুই যেহেতু মানবি না, যাবি না, তো তুই এক কাজ কর, আমার পেটে যে সন্তান আছে সেটা নিয়ে যা, তারপর তুই এই 2টা নিস না। তো আম্মুর খুবই মানে অসুস্থ হয়ে পড়ে আর কি ওই স্বপ্নের ভিতরে। তো এর ভিতরে সে চলে যাইতেছে নিয়ে, আম্মুর যে ভাষায় আর কি একটা ঝোলা কাঁধে, সে চলে যাইতেছে। তা আম্মু বললো তুই যেহেতু আমারটা নিয়ে চলে যেতেছিস, আমার পেটটা নিয়ে, তাহলে আমি তোকে কিভাবে ছেড়ে দিই? এই বলে সে হারিকেনটা ছুঁড়ে মারে তার দিকে। তো তার সারা শরীরে আগুন লেগে যায়। তো এর ভিতরে আম্মু খুব অসুস্থ হয়ে পড়ে। এর ভিতরে ভোরবেলা সকাল দিকে মানে সবাই মিলে আম্মুকে হাসপাতালে নেওয়ার জন্য মানে যে সময় বের হবে তোরা থেকে সবাই আসে, আম্মু চিল্লাচিল্লি, মানে পেটে খুব ব্যথা। তো সবাই ঘরে আসে, কেউ ফলো করে না দরজার সামনের দিকে, কেউ ফলো করে না, জাস্ট দরজার ভিতরে আসে, আইসা আম্মু ধরে আর কি বাইরে নিতেছে। এর ভিতরে আম্মু ফলো করে যে দরজার সামনে একটা কাক মরে পড়ে আছে, একটা কাক পড়ে আছে এখানে, কালো কুচকুচে একটা কাক। তো আম্মু বলে সবাইকে আর কি এই ঘটনা খুলে বলে, আমার খালু, তারপরে আমার আব্বুকে এইসব কথা খুলে বললে তারপর ওই কাকটাকে আবার আগুনে পুড়ে, ওই কাকটাকে, যেহেতু হয়তো অবশ্যই থাকতেও পারে, তারপরে থেকে ওই বাসাটা আর কি চেঞ্জ করে দেয়। তারপরে আর কি আম্মু একটা কবিরাজের কাছে গেছিল, হাসপাতালে যেহেতু যা দেখেছে বাচ্চা আর নেই, বাচ্চা ডেট। তা আম্মু একটা কবিরাজের কাছে, কবিরাজ বললো যে আপনার বাচ্চা তো এটা নিয়েই গেছে, তো আপনাদের সেকেন্ড যে বাচ্চাটা হবে তার কোনো প্রবলেম মানে সে হবে মল্লি, তার কানে একটা ছিদ্র করে দেন। আর তার সাথে তার মানে 20 বছর আগে তার ভিতরে তার সাথে কিছু কোনো খারাপ কিছু ঘটতে পারে, কিন্তু তার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, কিন্তু তার পরবর্তীতে তার কিছু হবে না। আপনাদের ফ্যামিলিতে অনেক কিছু ঘটে গেছে এরকম আর কি, মানে আমাদের ফ্যামিলি। আপনার কানে আপনি বলছেন যে এই জন্য আপনার কানে ছিদ্র করা, এই তো? থ্যাংক ইউ ভেরি ভাই, এটা হচ্ছে ইয়াসির ভাইয়ের ঘটনা, বেশ কিছুদিন আগের। অ্যাকচুয়ালি ইয়াসির ভাই গ্রামে যেত আর কি বেড়াতে, প্রায় ওনার গ্রাম খুব ভালো লাগতো আর কি। তো উনি ওইবার ওনার এক ফ্রেন্ডের ডাকে তাদের গ্রামের বাড়িতে যায়। সো ওনার গ্রামের মানে ওনার যে ফ্রেন্ড ছিল আর কি, তো ফ্রেন্ডটা ওনার সাথে আসতে পারেনি, আগে গিয়েছিল। ওনাকে বলে যে তুই চলে আয়, এরকম করে নর্থ বেঙ্গলের কাছের একটা গ্রাম আর কি। আচ্ছা। তো যাই হোক, উনি ওই রওনা দেন আর কি দিনের বেলা যথারীতি সময় মতো গ্রামে। ওনার ওখানে যে নামেন, নেমে রাত্রেবেলা আসা শুরু করেন। তো রাস্তাটা ছিল বেশ আপনার অন্ধকার হয়ে গেছে, রাত্রেবেলা ধরেন 10টা-11টার সময় বেশ অন্ধকার হয়ে যায়। তো গাছপালার মধ্যে দিয়ে যখন আসতেছেন তখনই ওনার কাছে বেশ মানে ভালো লাগে, কারণ মানে এই জায়গাটা হচ্ছে বেশ জোনাকি জ্বলছে, এরকম একটা অবস্থা, এবং গ্রামটা বেশ নিশুতি একটা গ্রাম, যেখানে বিদ্যুতের কিছুই নেই সেখানে। তো আস্তে আস্তে তো উনি এসে এক জায়গায় দাঁড়ান, সেখানে এসে দেখে যে একটা আপনার খেয়াঘাট আছে। তো খেয়াঘাটে আপনার একজন মাঝি বসে আছে একটা ছোট নৌকাতে। তো উনি বলেন যে আমি নদী পার হব। তো লোকটা কোনো কথা না বলে ওনাকে জাস্ট নৌকে উঠতে বলেন এবং নৌকাটা আস্তে আস্তে ছেড়ে দেন আর কি।
তো নৌকাটা যখন যাচ্ছে রাসেল ভাই পানিতে, এবং উনি শব্দ পাচ্ছেন যে যে মাঝি আছে সে আস্তে আস্তে করে আর কি আপনার বইটা পাচ্ছে আর কি। তো যেতে 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 নৌকার মানে বেশ অনেকক্ষণ চলে গেছে, উনিও বেশ মানে আর কি হয়ে গেছেন, উনি ওখানে বসে একটা সিগারেট ধরান, সিগারেট খাচ্ছেন। এক সময় উনি খেয়াল করেন যে নৌকাটা আর কি আর সামনে বাড়ছে না, মনে হচ্ছে যে নৌকাটা ভেসেই আছে ওখানে। আচ্ছা। তো উনি হঠাৎ করে তাকান সামনে, তাকায় দেখেন যে নৌকার মধ্যে আসলে কেউ নাই, উনি একাই বসা নৌকার ভেতরে, কোনো মাঝি নেই নৌকার ভেতরে। এবং এই সময় উনি দেখেন যে নৌকাটার মানে যে সামনে যে ভাগটা, ওই জায়গাটা বেশ দুলতেছে, মনে হচ্ছে কেউ ঠেলে দিচ্ছে বেশ উপরের দিকে। আচ্ছা। এবং মানে একটা এই গোঙানির মতো শব্দ আসতেছে আর কি, লাইক সামবাডি ইজ মানে আর কি একজন গোঙাচ্ছে কাউকে, মানে মুখ চেপে ধরছে, মানে ডেফ অবস্থা আর কি। আচ্ছা। উনি বেশ এটাতে মানে ভয় পেয়ে যান। নদীর প্রায় মাঝামাঝি জায়গা, মানে মধ্য নদীতে প্রায় উনি, এই সময় এরকম একটা শব্দ আসতেছে এবং নৌকার কোনো মাঝি নাই, বইটা কোথায় তাও জানেন, এবং উনি এটাতে ইউজ টু না, এই বইটা পাওয়ার মতো অবস্থা ওনার না। তো উনি বেশ ভয় পান। তো গোঙানির শব্দটা এক পর্যায়ে মানে উনি মানে মনে হচ্ছে কেউ গলা চেপে ওনাকে বলতেছে মেরে ফেললো, এরকম মানে মানে এরকম ধরনের একটা কথা আর কি। তো উনি তখন না ওই পানিতে লাফ দিয়ে পড়েন আর কি, আর উনি ওখানে আর বসে থাকতে পারেন না। পানিতে লাফ দিয়ে পড়ে উনি যেভাবে সাঁতার জানতো, খুব অনেক কম মানে কষ্ট করে সাঁতরে আশ্রয় পাচ্ছে আর কি, উনি ডাঙায় উঠে আসেন এই পাশে, যে পাশ থেকে উনি নৌকায় উঠছিলেন সেই পাশে উনি উঠে আসেন এবং উনি দৌড় দেন ওখানে। তো দৌড়াতে 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 উনি যায় যে একদম আর কি দূরে কোথাও পায় না, দেখে যে একটা দোকান আর কি আছে। তো দোকানের ভেতরে হালকা আলো জ্বলতেছে, দোকানটা বদ্ধ, দোকানের মধ্যে হালকা আলো জ্বলতেছে আর কি। তো উনি দোকানের মধ্যে খুব নক করেন, কিল টিল মারেন দোকানের লোকটা ভেতর থেকে একজন বলে কে এত রাতে, সেও দরজা খুলতে চায় না। তো উনি তারপর বলে ভাই আমি আসছি, আমি শহর থেকে আসছি, দরজাটা খুলেন প্লিজ। আচ্ছা। ঝাপটা খুলেন প্লিজ। অনেক রিকোয়েস্ট করার পর লোকটা ঝাপ খুলে একটু খুলে দেখে ওনাকে, দেখে বলে যে আপনি এখান থেকে কি করতে আসছেন? তো বলে যে আমি এখানে আসছিলাম, আমি তো ওই পার নদীর ওই পারে যাবো, এখানে এসে। বলে আপনি এখান থেকে কেন আসছেন? আপনি তো ওই পার দিয়ে মানে ওখানে আছে ছোট সাঁকো আছে, ওখান থেকে যেতে পারতেন, ওখানে তো এখন ভালো নৌকার ব্যবস্থা আছে, মানে আপনাকে কোনো না কোনো ভাবে ওখানে পৌঁছে দিত, এই রাস্তা দিয়ে তো আসার কিছু নাই। উনি বললো যে ভাই আমি এখান থেকে আসছিলাম, এসে একটা নৌকা দেখছি ঘাটে, এবং এই ঘাটে আমি পার হতে গেছিলাম, এরকম মানে পড়ছি, তার শরীরে ভেজা। তো লোকটা ওনার গাটা মুছতে দিল। তো বললো যে আপনি যেখান থেকে আসছেন এখানে এই জায়গায় আগে একটা এরকম মাঝি থাকতো আর কি, এবং মাঝির আপনার সম্পদ ছিল, কিছু জমি জমা ছিল। তো এই গ্রামে যে ওখানে একজন আছে, দুষ্ট লোক আছে আর কি, সে ওখানকার প্রভাবশালী লোক আর কি, সে মাঝির জায়গাটা নেওয়ার জন্য তার সাথে অনেক গন্ডগোল করছিল, এবং পরে ওই মাঝিকে মেরে আপনার ওই পাথর বেঁধে আর কি পানির তলে ডুবাই দেয় আর কি। এবং এরপর থেকে অনেকেই নাকি ওখানে দেখে যে ওই মাঝিকে বলে যে আপনি মানে ওখানে মাঝি পাবেন কোথায়, মানে নৌকাও তো থাকার কথা না, কিভাবে আপনি নৌকার মধ্যে গেলেন আর কিভাবে আপনি পড়লেন, এরকম আর কি। তো ওই লোকটা ওনাকে তো উনি খুব ভয় পায়, এবং ওই রাতের বেলা উনি ওই দোকানেই থেকে যায় আর কি লোকের সাথে, এবং পরে ওখান থেকে উনি ব্যাক করেন। ওকে, এটাই ছিল ঘটনা। দর্শক শ্রোতা, প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ঙ্কর ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে পারবেন। আপনারা যাতে খুব সহজে এই ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে পারেন, এই কারণেই আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো খুঁজে বের করে তারপর আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তাই অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে বাছাই করা স্পেশাল ঘটনাগুলো রাত 10টা বাজে পাবলিশ করার সাথে সাথে আপনারা শুনতে পারেন। তো আজকের জন্য এখানেই বিদায় নেব, আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা স্পেশাল ঘটনা নিয়ে আপনাদের গঞ্জে চলে আসবো। ঢাকার পুরনো মগবাজার এলাকায় একটি 3তলা ভাড়া বাড়িতে উঠেছিল রিমা ও তার স্বামী তনু। নতুন বিয়ে হয়েছিল, ওদের শান্তিপূর্ণ জীবন কাটাতেই চেয়েছিল তারা। বাড়িটা বেশ পুরনো হলেও ভাড়া কম ছিল, তবে একটাই অদ্ভুত বিষয়, তাদের উপরে ছাদে যাওয়ার দরজায় সবসময় তালা বন্ধ থাকত। বাড়িওয়ালা হালিমা খালা প্রথম দিনে সাবধান করে দিয়েছিলেন, ছাদে যাবার দরকার নেই বৌমা, সন্ধ্যার পর ওদিকে যাওয়া ঠিক না। তন্ময় এসব কথায় বিশ্বাস করত না। এক রাতে হালিমা খালার ছেলে বিয়েতে যাওয়ার পুরো বাড়িতে শুধু রিমা তন্ময়ে ছিল। রাত তখন 3টা। হঠাৎ ছাদ থেকে ভেসে এলো
ভারী পাওয়ার আওয়াজ, যেন কেউ টিপ টিপ করে হাঁটতেছে। থেমে থেমে আবার শুরু করেছে। প্রথমে ভেবেছিল বিড়াল, কিন্তু শব্দটা ছিল একেবারে মানুষের হাঁটার মতো, নিয়মিত আর ভারী। তন্ময় গেট খুলে ছাদের দিকে এগোয়। তালা অনেকটা গেটের সাথে লেগেই ছিল, কিন্তু তন্ময় খেয়াল করে তালার চারপাশে কালো ছোপ ছোপ দাগ, আর খোলা দরজায় ফাঁক দিয়ে উকি দিতেই হঠাৎ সেই দরজা ঝপাত করে বন্ধ হয়ে যায়। নিচে নেমে এসে সে রিমাকে বলে, দরজা তো খোলা ছিল, কে যেন আছে ওখানে। রিমা তখন আতঙ্কিত। সে জানায় কিছুদিন আগেও এই বাড়িতে এক দম্পতি ভাড়া থাকতো। এক রাতে স্বামী ছাদে উঠে আর আমি সকালে তার গলা কাটা লাশ পাওয়া যায় ছাদে। মুখে ঠোঁট ভর্তি ছাই আর মুখ খোলা, অনেকটা স্তব্ধতার মতন ছিল। এরপর থেকেই ছাদ তালা বন্ধ। সে গৃহবধূ পাগল হয়ে গলায় দড়ি দেয়। রাত বাড়তেই আবারও শুরু হয় ছাদের হাঁটার শব্দ, কিন্তু এবার তা সরাসরি নেমে আসে সিঁড়িতে। দরজার নিচ দিয়ে ছাই গড়িয়ে আসে। তন্ময়ের দরজা আটকে বসে থাকে ভিতরে। হঠাৎ রিমার গলা শোনা যায় বাথরুম থেকে। তন্ময়, দরজাটা খোলো, ছাদে কেউ একজন আমাকে টেনে নিচ্ছে। সে ছুটে যায় দরজা খুলতে, কিন্তু সেখানে কাউকে পায় না। বাথরুম খোলা, রিমা নেই। তন্ময় ছুটে ছাদে যায়। দরজা খোলা, ছাদে রিমা দাঁড়িয়ে, চুলে ছাই, চোখ মেলে হাসতেছে। হঠাৎ পিছন থেকে শোনা যায় রিমা আসলে ঘুম থেকে ডেকে বলছে, তন্ময় তুমি কোথায় গেলে? সে দেখে তার পায়ের সামনে দাঁড়িয়ে রয়েছে আরেকটি রিমা, যার গলা কাটা, মুখে ছাই আর চোখ ফাঁকা। পরদিন সকালে পুলিশ খুঁজে পায় ছাদে পড়ে থাকা একটা ছাই মাখা মুখের পুরুষ লাশ। চিহ্ন পাওয়া যায় দুটি মানুষের হাঁটা, কিন্তু একজনের ছিল না কোনো ছায়াও ছিল না। তন্ময় অনেকটা আতঙ্কিত হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? রিমা বাথরুমে ছিল, আর এক রিমা দরজার সামনে এসে দাঁড়ায়। তন্ময় অনেকটা আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে দিন সকালবেলা বাড়ির লোকজন আসে, তন্ময়ের জ্ঞান ফিরে। একটাই কথা শোনা যেত, ট্রাক চালকের মুখে, ভাই রাত 12টার পর যদি কোনো কালো গাড়ি থামায় ভুলে দাঁড়াস না। সবাই জানতো সেটা একটা পুরনো মডেলের অ্যাম্বাসেডর গাড়ি, যার ভিতরে বসে থাকা স্যুট পরা এক ভদ্রলোক, পাশে এক নারী মাথা নিচু, চুলে ঢেকে মুখ, আর পিছনে বসে থাকে একটা ছেলে মেয়ে যারা একদম চুপ। কথিত আছে 2007 সালে এই রাস্তায় একটা ভয়ানক দুর্ঘটনায় পুরো এক পরিবার পুড়ে মারা যায় গাড়ি সব। সেই রাত থেকে প্রতি বছর 13ই জানুয়ারি 12টার পর ঠিক এই জায়গায় সেই গাড়িটা আবারও দেখা যায়। মাসুদ ছিল একজন অ্যাম্বুলেন্স চালক। মানুষের মৃত ও কষ্ট গল্প তার কাছে নতুন ছিল না, তাই এসব কুসংস্কার ও বিশ্বাসও করত না। এক রাতে তার অ্যাম্বুলেন্স ছিল না, কেউ ছিল না, শুধু সে নিজেই ফিরছিল চট্টগ্রাম থেকে। রাত তখন 12:20। হঠাৎ রাস্তার মাঝখানে একটা কালো অ্যাম্বাসেডর গাড়ি হেডলাইট বন্ধ করে দাঁড়িয়ে। ভিতর থেকে স্যুট পরা লোকটা হাত দেখায়। মাসুদ থামে। গাড়ির জানালা খোলা ধীর গতিতে। লোকটা খুব বিনীতভাবে বলে, আমাদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আপনি কি একটু সাহায্য করবেন? মাসুদ বলল, ঠিক আছে, পেছনে ঠেলে দেই। কিন্তু যখন সে গাড়ি পিছনে গিয়ে ঠেলতে যাবে, তখনই চোখ পড়ে গাড়ির নম্বর প্লেট গলে গেছে, আর গাড়ির ভিতরে বসে থাকা মহিলার চোখ নেই। হঠাৎ করে সে মহিলা গাড়ির দরজা ঠেলে বাইরে এসে দাঁড়ায়, মাথায় চুল সোজা করে মাসুদের দিকে তাকায়। চোখের জায়গায় শূন্য কালো গর্ত। পিছন থেকে শোনা যায় দুটো শিশুর কান্না, যারা ধীরে ধীরে পেছন থেকে অ্যাম্বুলেন্সে উঠতেছে। মাসুদ দৌড়ে গাড়ির দিকে পালাতে গেলে দেখে তার গাড়ি নেই। কুয়াশার মধ্যে শুধু দাঁড়িয়ে আছে সেই কালো অ্যাম্বাসেডর। হঠাৎ চারপাশে আগুনের গন্ধ ছড়াতে থাকে, আর এক মুহূর্তে গাড়ি সহ 4 জন সেই আগুনে জ্বলতে থাকে। আসলে ভেসে উঠে পোড়ামুখ, গলে যাওয়া শরীর, আর একজন চিৎকার করে বলে, আমরা এখানেই মরি, তুমি এখানেই মরবা। পরদিন ভোরে হাইওয়ে পুলিশ খুঁজে পায় একটা পুরো যাওয়া অ্যাম্বুলেন্সের
অনেকটা কঙ্কালের মতো। ড্রাইভারের কিচ্ছু ছিল না সেখানে, শুধু স্টিয়ারিং এর উপর পাওয়া যায় একটা পোড়া হাত, যার আঙ্গুলগুলো আজও শক্ত করে ধরেছিল অ্যাম্বুলেন্সের হর্ন। আসলে মাসুদ কিন্তু কারো কথাই বিশ্বাস করে নাই। মাসুদ যদি ওর যত ফ্রেন্ড সার্কেলরা ছিল তারা যখন বলছিল যে ওখানে দাঁড়াইতে বললে দাঁড়াবি না, সোজা গাড়ি চালাবি, ও কিন্তু ভূত পেতকে বিশ্বাস না করে ও ভাবছে না এসবের কোনো আত্মবিশ্বাসই নেই, এসব কোনো কিছুই নেই। আজকে কিন্তু দেখেন ঠিকই ওর জীবনটা বিপন্ন হলো।